আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝখানে এক উইক পরে দেখা হচ্ছে, তাই তো? দ্যাট মিনস আমাদের আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, প্রায় 1 উইক পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। মানে 1 উইক না, অলমোস্ট 2 উইকস, রাইট? জি ভাই, একটু মাঝখানে লেট হয়ে, গ্যাপটা বেশি হয়ে গেল। হ্যাঁ গ্যাপটা বেশি হয়ে গেছে। জি। এটার জন্য দুঃখিত, সরি। আসলে লাস্ট শুক্রবারে আমি বান্দরবানে ছিলাম, তো বান্দরবান থেকে আসতে আসতে প্রায় মানে এই সময়টা পার হয়ে গেছে। সো এই জন্য আর ক্লাসটা নিতে পারিনি, অনেক টায়ার্ডও ছিলাম। আস্তে আস্তে প্রায় বান্দরবান থেকে আস্তে আস্তে প্রায় 10টা পার হয়ে যায়। তো এই জন্য আর ক্লাসটা নেওয়া হয়নি। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আমরা শুরু করবো। লাস্ট ক্লাসে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলেছিলাম, তাই না? জি জি, ল্যান্ডিং পেজের ম্যাক্সিমাম কাজগুলোই মোটামুটি ইনশাল্লাহ করে ফেলছি। আমরাও আপনার দেখা দেখি প্র্যাকটিস করেছি। মনে হয় মাশাআল্লাহ। ওই যে কমপ্লাইন পেজ নিয়ে একটু কথা বলেছিলেন। আহ, বাকি কাজগুলো আজকে একটু দেখবেন ইনশাল্লাহ, আশা করছি। জি। মোটামুটি মানে পারতেছেন তো, ভালো লাগতেছে তো আশা করি। জি জি, অনেক ভালো, অনেক ভালো লাগছে। এত সুন্দর একটা ল্যান্ডিং পেজের অপশন এখানে আছে, আমি আগে কখনো দেখিনি কিংবা বুঝতেই পারিনি যে ফ্রিতে এত সুন্দর ল্যান্ডিং পেজ করা যায়। জি জি। এবং এই ল্যান্ডিং পেজ আপনি অ্যাফিলিয়েট করেন আর না করেন, এই ল্যান্ডিং পেজ নিজে তৈরি করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য তৈরি করে দিয়েও $1000 ইনকাম করা যায়। আপনি দেখবেন ফাইবারে সার্চ করে দেখবেন, আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে, আচ্ছা আচ্ছা। বিভিন্ন নেটওয়ার্কে সার্চ করে দেখবেন। এটা যদি ভালো করে প্র্যাকটিস করেন এবং আপনি যদি হাই কোয়ালিটি যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, তাহলে এক একটা ল্যান্ডিং পেজের জন্য $2500, $3000 পর্যন্ত চার্জ করা যায়, $5000 পর্যন্ত চার্জ করা যায় ক্লায়েন্টকে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে কাজের উপরে আর কি। বিশাল ব্যাপার হ্যাঁ, তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আপনি এটার উপরে ফাইবারে গিগ ওপেন করতে পারবেন, গুগল অ্যাডের উপরে ফাইবারে গিগ ওপেন করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ এর উপরে গুগলে আপনার ফাইবারে গিগ ওপেন করতে পারবেন। এই ধরনের বিভিন্ন নেটওয়ার্ক আছে, এগুলোতে আপনি অর্থাৎ এখানে টুকিটাকি যে ছোট ছোট কাজগুলো শিখতেছেন, এই ছোট ছোট কাজগুলোর উপরে আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন যদি একটু সদিচ্ছা থাকে। মূল ব্যাপার হচ্ছে সদিচ্ছা থাকা, লেগে থাকা, হতাশ না হওয়া। আর স্বাভাবিক, আমরা মানুষ হিসেবে এটা মানে এটা আসবেই যে এটা মনে হবে যে আমাকে দ্বারা মনে হয় হবে না, আসলে কিন্তু লেগে থাকলেই সবার দ্বারাই হবে। এটা আশা করি সবাই ভালো করেই জানেন। আপনারা এখন বর্তমানে যেই পজিশন, যেই স্থানে আছেন, যেই যেই জায়গাতে আছেন, সেই জায়গাতে পৌঁছানোর জন্য আপনাকে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যেমন আব্দুল লতিফ ভাই, উনি জি যে জি জি। উনি যে একজন শিক্ষা অফিসার হিসেবে আছেন, ওনার এই পজিশনে আসার জন্য আশা করি ওনাকে অনেক রাত জাগতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, অনেকগুলো ইন্টারভিউর মুখোমুখি হতে হয়েছে, অনেক ধরনের স্ট্রাগল করতে হয়েছে। রাইট লতিফ ভাই? জি জি ভাই, তবে আপনার একটা কথা আমি খুবই ভালো লেগেছিল শুরুতে। সেটা হলো যে আমি একটা কাজ যখন শিখছি, ঠিক সেই কাজে আমি হয় সফল হব, না হলে শিখবো। রাইট। কথাটা আমার খুবই মানে ব্রেনে আমার স্থান পেয়েছে আর কি। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। তো আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আশা করা যায় আমি পারবো ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এটা তো কথাটা তো বাস্তব। আপনি চিন্তা করেন, আপনি কোনো একটা কাজে গেলেন, কোনো একটা সেমিনারে গেলেন, কোনো একটা কোর্সে গেলেন, কোনো একটা জায়গায় গেলেন, কোনো একটা স্থানে গেলেন। আপনি ওই জায়গা থেকে হয়তো কিছু শিখবেন, না হয়তো ওই জায়গাতে আপনি কিছু একটা তৈরি করবেন বা আপনি ওই জায়গাতে সফল হবেন। এটাই বাস্তবতা। আপনি যত বেশি এক্সপ্লোর করবেন, তত বেশি আপনার নলেজটা এক্সপান্ড করবে। আপনি, আমি, আমরা, আমাদের ব্রেনটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন যে এটা মানে ওই যে রাবারের মতো, যত টানবেন এটা তত বেশি কি হবে, মানে এটা তত বেশি এক্সপান্ড করবে, এটা তত বেশি নিতে পারে।
এটাকে যত বেশি আপনি এটাকে চালাবেন দেখবেন এটা তত বেশি আপনাকে সাপোর্ট দিবে, এটা তত বেশি আপনার কাজে আসবে। এবং আমরা অনেকেই মনে করি যে আমার কাছে ইনভেস্ট করার মতো টাকা নাই, আমার কাছে এইটা নাই ওইটা নাই, কিন্তু আমাদের কাছে হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের একটা ব্রেইন আছে। এই ব্রেইনটাকে যদি প্রপারলি কাজে লাগানো যায়, এটা থেকে হাজার কোটি টাকা ইনকাম করা পসিবল। এবং আপনি চিন্তা করেন, বিল গেটস বলেন, জেফ বেজোস বলেন, তারপর হচ্ছে আপনার ইলন মাস্ক বলেন, তারা কিন্তু শুধুমাত্র এটা দিয়ে হাজার কোটি টাকার মালিক, শুধুমাত্র এটার দ্বারাই তো। জি জি, বলেন জি। আপনি এমন একজন মানুষ দেখান যে হার্ড ওয়ার্ক করে বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার, অর্থাৎ হাতের কাজ পায়ের কাজ করে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার, এমন একজনও নেই। এমন একজন মানুষও দেখাতে পারবেন না। তাহলে আমাদের দেশের রিক্সাওয়ালারা যারা মাটি কাটে তারাই হয়তো সব থেকে সফল, তারাই হয়তো সব থেকে কোটিপতি। কিন্তু আপনি চিন্তা করেন যারা এটাতে বেশি কাজে লাগায়, এটার কাজকে বেশি করতে পারে, এটার কাজ বেশি করতে পারে, তারাই সফল। আপনি চিন্তা করে দেখেন, বেশি সহজ, বেশি সহজ। তারা বেশি সফল স্বাভাবিকভাবে। তো এই হচ্ছে মূল ব্যাপারটা আর কি। তো আসলে আমাদেরকে সেভাবেই জিনিসগুলো, অর্থাৎ আমরা যেটাই করব সেটা ব্রেন দিয়ে আমরা চিন্তা করব, এবং সেটাকে টেকনিক্যালি কিভাবে আমরা এটা থেকে বেনিফিটেড হতে পারি সেই জিনিসগুলো আমরা অবশ্যই আমাদেরকে করতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। আপনি আপনি চিন্তা করেন, কিছু কিছু ওয়ার্ল্ডের বক্তা আছে যারা শুধুমাত্র তাদের ব্রেইনের মাধ্যমে বক্তব্য দিয়ে মুখে কথা বলে হাজার কোটি টাকা ইনকাম করে। কোনো ব্যাপার না, তার একটা বক্তব্য, তার একটা সেমিনারে তাকে হাজার কোটি টাকা দিতে হয়। স্বাভাবিক, আপনি ব্যাপারগুলো খুব ইজিলি চিন্তা করেন। আপনি একটা বই লিখছেন, আপনি একটা বই লিখেছেন, আপনি সেই বইটা যতবার সেল হবে আপনি তা আজীবন ওই বই থেকে একটা কি পাচ্ছেন, রেভিনিউ আপনার আসতে থাকবে, রয়্যালটি যেটাকে আমরা বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চিন্তা করেন, কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করেন, এভাবে ওয়ার্ল্ডের যত যত লেখক আছে তারা কিন্তু এটা দিয়ে, এটার মাধ্যমে চিন্তা করে একটা বই, একটা গান বা যেটাই হোক, সেটা কিন্তু যতবার সেল হচ্ছে তার কাছে কিন্তু একটা রয়্যালটি চলে যাচ্ছে। এই হচ্ছে মূল ব্যাপারগুলো, অর্থাৎ আমাদেরকে ব্যাপারগুলো চিন্তা করতে হবে ব্রেইন দিয়ে। ব্রেইনের কাজটা আপনাকে বেশি পরিমাণ বেনিফিটেড দিবে, এবং এই ব্রেইনটা আছে মানে হচ্ছে আপনি একজন, মানে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করতে পারেন, তার মানে আপনি একজন সুস্থ মানুষ। আর আপনার ব্রেন সুস্থ মানে হচ্ছে আপনি যে কোনো কাজ করতে পারবেন, শুধু সময়ের ব্যাপার। সময় ধরে আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে কাজগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, এবং সেই জিনিসটা আপনি কিভাবে আপনার জিনিসটা মানুষের কাছে বেশি সেল করবেন, বেশি পৌঁছাবেন, বেশি করে মানুষের সামনে কিভাবে তুলে ধরবেন, এই কাজটা করতে পারলে আপনার সফলতা। আপনার কাছে মনে করেন একটা বই আছে, ধরে নেন এই বইটা, মনে করেন এই বইটা আপনি সেল করতে চাচ্ছেন। তো এই বইটা সেল করা মানে হচ্ছে আপনার কাছে টাকা আসা। আপনি যত বেশি সেল করবেন তত বেশি টাকা আসা। অর্থাৎ আমাদের টাকা আসার ব্যাপারটা চিন্তা করতে হবে এমন ভাবে যে আমাদের একটা নির্দিষ্ট গোল ঠিক করতে হবে। সব সময় একটা মানুষের গোল ছাড়া কখনো কেউ আগাতে পারে না। একটা গোল, আপনি আপনার বিশাল গোলকে ছোট ছোট অংশে ভেঙে ফেলেন। মনে করেন আপনি চিন্তা করলেন আপনার প্রতি মাসে যদি 5 লাখ টাকা, বা আপনি চিন্তা করেন আপনি আগামী 1 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি আগামী 1 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হবেন। 1 কোটি টাকার মালিক হবেন, আমি ধরে নিলাম আপনি আগামী 1 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হতে চাচ্ছেন। তাহলে এবার আপনি প্রথমে এটাকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটাকে 12 দিয়ে আগে ভেঙে ফেলেন। তার মানে প্রতি মাসে কত করে পড়ে সেটা হিসাব করেন, আপনি সেটাকে হিসাব করেন। আপনি 1 কোটিকে আপনি কত দিয়ে ভেঙে ফেলেন? ওকে, 1 কোটি, 3 6 7, 3 3 6 7, ওকে, 1 কোটি ডিভাইড 12। এই যে আপনার এক মাসে 8,33,333 টাকা। ভাই আপনার স্ক্রিন শেয়ার অন করেন, আচ্ছা, ওকে। করছি না। আর ভাইয়া যে রেকর্ডিংটা অন আছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, এই যে রেকর্ডিং হচ্ছে। এবার দেখেন আপনার গোল্ড আপনি ঠিক করলেন আগামী 1 বছরের মধ্যে আপনি 1 কোটি টাকার মালিক হতে চাচ্ছেন। 1 কোটি টাকা আপনার দরকার, বা আপনার 1 কোটি টাকা লাগবে, এক বছরের মধ্যে আপনি 1 কোটি টাকা আর্নিং করবেন। তো এই আর্নিংটা করার জন্য আপনাকে প্রথমে 1 কোটি, এটাকে আপনি 12 দিয়ে কি করে ফেলেন, ভেঙে ফেলেন।
ভাঙার পরে দেখা যাচ্ছে আপনাকে প্রতি মাসে, আমি ধরে নিলাম 8 লাখ টাকা ইনকাম করতে হবে, 8 লাখ টাকার মতো আপনাকে ইনকাম করতে হবে। তো 8 লাখ টাকার মতো যদি আপনাকে এক মাসে ইনকাম করতে হয়, এবার সেই 8 লাখ টাকাকে আপনি কি করেন? আপনি সেই 8 লাখ টাকা, সরি, সেই 8 লাখ টাকাকে আপনি 30 দিয়ে ভাগ করে ফেলেন, ডিভাইড 30। আপনাকে প্রতিদিন ইনকাম করতে হবে 26,666 টাকা। হয়তো আপনার কাছে এটা অবাস্তব মনে হতে পারে, বাট আপনি দেখেন ব্যাপারটা কত সহজ হয়ে যায়। আপনাকে একদিনে ইনকাম করতে হবে 26,666 টাকা। একদিনে আপনার ইনকাম দরকার 26,666 টাকা। আমি ধরে নিলাম 26,000 টাকা। আপনাকে প্রতিদিন 26,000 টাকা ইনকাম করতে হবে। আপনার কাছে মনে হতে পারে যেখানে পুরো মাসে আমি ইনকাম করি হচ্ছে 26,000 টাকা, সেখানে আমি একদিনে কিভাবে 26,000 টাকা আমি ইনকাম করতে পারি? এটা তো কোয়াইট ইম্পসিবল। ফরহাদ ভাই তো আমাদেরকে জাস্ট মানে ফাও ফাও গল্প শোনাচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলেই এমন না। এটা আহ, আমি নিজে না করি, বাট আমি এটার দিকে চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। তো এখন মূল ব্যাপারটা হচ্ছে কি, অর্থাৎ যারা করেছে ওদের বই থেকে বা ওদের কোর্স থেকে আমি বিষয়গুলো, আইডিয়াগুলো পেয়েছি। আসলেই তো এটা বাস্তব চিন্তা করলে। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে, আমি এখানে ধরে নিলাম 26,000 টাকা আপনাকে প্রতি মাসে ইনকাম করতে হবে। ওকে, এভরি মান্থে আপনাকে ইনকাম করতে হবে হচ্ছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা মান্থ। প্রতিদিন আপনাকে ইনকাম করতে হবে 26,000 টাকা ডে। এবার আপনি চিন্তা করেন, আপনি প্রতিদিন আপনি ইনকাম করবেন 26,000 টাকা। কিভাবে করা যায় এটাকে সিম্পলি একটা হিসাব করেন। আপনি চিন্তা করলেন প্রতিদিন আপনি 3 আওয়ার্স কাজ করবেন, ধরে নেন 3 ঘন্টা মাত্র, যেখানে আপনি 8টায় অফিসে ঢুকেন, 5টা 6টায় 7টায় 8টায় অফিস থেকে বের হন, সেই জায়গায় আপনি মাত্র 3 আওয়ার্স কাজ করবেন প্রতিদিন, ডেইলি, ডে। প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করবেন। 3 ঘন্টা করে কাজ করার ফলে আপনি চিন্তা করলেন আপনি প্রতিদিন আপনাকে কয়টা প্রোডাক্ট সেল করতে হবে 26,000 টাকার জন্য। আপনি এমন একটা অফার সিলেকশন করলেন, যে কোনো একটা অফার আপনি সিলেকশন করলেন। সেই অফারটা প্রাইস ধরে নেন, আপনাকে এমন একটা অফার সিলেকশন করতে হবে যেটা সর্বোচ্চ 2 থেকে 3 বার বা 4 বার সেল করলে আপনার এই অ্যামাউন্টটা হয়, এই অ্যামাউন্টটা ইনকাম হয়। আমি ধরে নিলাম আপনি $100 একটা প্রোডাক্ট সেল করবেন, $100 একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন। আপনি যে অফারটা সেল করবেন সেটার মূল্য হচ্ছে $100। তাহলে এই অফারটা কতবার সেল করলে আপনার প্রতিদিন এই ইনকামটা হবে? আমি ধরে নিলাম আপনার এই অফারটা প্রতিদিন আপনাকে সেল করতে হবে 3 বার, বা আমি 3 বার ধরি, একটু কমাই ধরি। তার মানে আপনার $300 হইল, 24,000 টাকার কাছাকাছি আপনার অলমোস্ট ইনকাম হইলো। 24,000 টাকা, 24,000 টাকার মতো আপনার ইনকাম হচ্ছে। এই যে, তাহলে এবার চিন্তা করেন আপনার মাত্র প্রতিদিন 3টা প্রোডাক্ট সেল করতে পারলে আপনার ইনকাম দাঁড়ায় $300, যেটা দিয়ে আপনার প্রতিদিন ইনকাম 24,000 টাকা। প্রতিদিন 3 ঘন্টা কাজ করে 3টা প্রোডাক্ট সেল করা আপনার কাছে শুরুর দিকে মনে হতে পারে এটা কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভবই না। কিন্তু আপনি কাজ করতে 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 এমন হয়ে গেছেন, এখন আপনার ফ্যান ফলোয়ার্স, ধরেন আপনার একটা এক্সাম্পল, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনার একটা ফ্যান পেজ আছে, তারপরে আপনার ধরে নেন ইনস্টাগ্রাম ফলোয়ার আছে, আইজি ফলোয়ার্স আছে, আমি ধরে নিলাম ফলোয়ার্স আছে। তো আমি সব মিলাই ধরলাম আপনার এখানে আছে 1 লাখ, এখানে আছে 1 লাখ, এখানে আছে ধরে নিলাম 1 লাখ, এখানে আছে ধরে নিলাম 1 লাখ, অ্যাজ এক্সাম্পল। আমি এই জিনিসটা আপনি অ্যামাজনের ক্ষেত্রে চিন্তা করেন। অ্যামাজনের মালিক অ্যামাজন শুরু করেছিল কত সালে? 1997-এ, 1997-এ শুরু করেছিল, এবং 2010 পর্যন্ত তাদের আর্নিং ছিল মাত্র কত? তাদের আর্নিং ছিল মাত্র কত? অর্থাৎ তাদের আর্নিং বলতে তারা লস প্রজেক্টে ছিল, মানে কখনোই একটা টাকা প্রফিট করতে পারে নাই জেফ বেজোস অ্যামাজন.কম থেকে। 2010 সালের পর থেকে সে যখন তার আর ফলো আপ বিল্ডিং করতে শুরু করলো, অর্থাৎ তার ফলোয়ার্স বিল্ড আপ করা শুরু করলো, সে তার পরিচিতি যখন বাড়তে শুরু করলো, এই যে এত বছর সে কাজ করেছে, প্রায় 13-14 বছর সেটার পিছনে সময় দিয়েছে। সে আসলে কিসের জন্য সময় দিয়েছে? তার তার পরিচিতির জন্য, তার ব্র্যান্ডিং এর জন্য, তার
তার সে মার্কেটে ওঠার জন্য, তার পরিচিতিটা তুলে ধরার জন্য, এই যে অনলাইনের মাধ্যমে যে মানুষ কেনাকাটা করতে পারে, এই জিনিসটা মানুষকে বিশ্বাস করানোই ছিল একটা কঠিন ব্যাপার। 1997-এর দিকে আপনি চিন্তা করেন, কয়টা মানুষ বা ইন্টারনেট চিনতো, কয়জন মানুষ ইন্টারনেট ইউজ করতো। আবার সেই জায়গায় ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বিক্রয় করা, এটা তো ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল ছিল। মানুষ চিন্তাই করতে পারতো না, যেখানে আমি ইন্টারনেট ইউজ করি না সেখানে এটা ধোঁকাবাজি, এটা টাকা খাওয়ার ফন্দি, কত ভাবে মানুষ এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি সেটা চিন্তা করেন। তাহলে সেই সময়ে সেইটা নিয়ে লেগেছিল যে এই এই কাজটাই আমি করব, এই কাজটা আমাকে করতে হবে। সে আস্তে আস্তে ব্র্যান্ডিং, আস্তে আস্তে অল্প অল্প, তার যে কস্টিং প্রতি মাসে হতো, তার 10% সে শুধুমাত্র সেল করার মাধ্যমে তুলতে পারতো, 10% কস্টিং এর মাত্র। তাহলে সে কতটুকু লস প্রজেক্টে ছিল, বাট সে কিন্তু হাল ছেড়ে দেয়নি, সে লেগেছিল। সে তার ব্র্যান্ডিং, সে তার ফলোয়ার্স সবকিছু আস্তে আস্তে বিল্ড আপ করতে থাকে। সে তার প্রোডাক্টগুলোর এসইও করতে থাকে, আস্তে আস্তে সেগুলোকে গুগলে র্যাঙ্ক আপ করতে শুরু করে। তারপর হচ্ছে সেগুলোকে অ্যাফিলিয়েটের মাধ্যমে সেলিং করা শুরু করে। সে গুগলে অ্যাড রান করা শুরু করে, ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করে। এই আস্তে 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 তার আর্নিংটা, এখন আপনি চিন্তা করেন, মাত্র 9 বছরের ব্যবধানে সে এখন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ধরে নিল। মাত্র 9 বছরের ব্যবধানে, যেখানে সে 13 বছর লস দিয়েছে, সেখানে 9 বছরের ব্যবধানে সে তার ফুল বিজনেসকে কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। এই হচ্ছে মূল ব্যাপারটা। তার মানে আপনি যখন $100 করে প্রতিদিন সেল করার ট্রাই করবেন, দেখবেন আপনার একদিন সেল হবে না, 2 দিন সেল হবে না, 3 দিন সেল হবে না, 4 দিন সেল হবে না, 5 দিন হবে না, এভাবে মাস যাবে, সেল হচ্ছে না। কিন্তু 1 মাস পর থেকে বা 2 মাস পর থেকে বা 6 মাস পর থেকে হঠাৎ করে আপনার যেই মার্কেটিং ছিল, আপনার যেই প্রোডাক্ট ছিল, আপনার যে প্রমোশন ছিল, ওখান থেকে কোনো একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে কোনো কারণে এটা মানুষের হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। স্বাভাবিকভাবে আপনি প্রেক্ষাপটগুলো চিন্তা করেন। আমরা বর্তমানে এমন এমন মানুষগুলোকে চিনছি যাদেরকে একদিন আগেও আমরা চিনতাম না, যেমন বাদামওয়ালা। এক্সাম্পল দিচ্ছি আমি শুধুমাত্র, যেমন এই যে বাদাম বাদাম গানের ব্যক্তিটা, তারপর হচ্ছে রানু মণ্ডল, চিনেন তো? রানু মণ্ডল একদিন আগেও সে কিন্তু স্টেশনের একটা কি ছিল, সামান্য পাগলের মতো ছিল, তাকে আমরা চিনতাম না। সে জাস্ট তার স্ট্রাগলের পরে সে হয়তো আননোন ভাবে সেই স্ট্রাগলটা করেছে, সে জানতোই না, এটা তার লাক বলতে পারেন। ঠিক সেম ভাবে এখানে মূল ব্যাপারটা হচ্ছে, আপনি যখন মার্কেটিং শুরু করবেন, মার্কেটিং করতে করতে আপনার ভিতরে একটা নলেজ, একটা এক্সপেরিয়েন্স, একটা আহ, জায়গা চলে আসবে, এবং আপনি বুঝতে পারবেন যে আমার এই জায়গায় এই জায়গায় মার্কেটিংটা করলে আমার বেশি সেল হবে, এই জায়গায় মার্কেটিংটা করলে আমার সেল আসতে পারে। এভাবে করে আপনি করছেন, কিন্তু আপনার সে এক্সপেকটেশনটা ফিল হচ্ছে না, ফুলফিল হচ্ছে না, অর্থাৎ আপনি যেটা এক্সপেক্ট করেছেন সেটা হচ্ছে না। আপনি চিন্তা করেছেন আজকে হয়তো আমার একটা সেল আসবে, কিন্তু আসে না। আপনি হয়তো এভাবে করতে করতে 1 মাস করার পর আপনি হতাশ হয়ে গেছেন। 1 মাস পরে আপনি হঠাৎ করে অ্যাকাউন্টে ঢুকে দেখলেন আপনার 10টা সেল এসে পড়ে আছে। বাস্তব এক্সপিরিয়েন্স গুলো বলতেছে আমি, বাস্তব এক্সপিরিয়েন্স গুলো। আপনি এতদিন কিন্তু সেলের জন্য এক্সপেক্ট করে বসেছিলেন, প্রতিদিন সকালে উঠে অ্যাকাউন্ট চেক করতেন, একটা টাকাও আসে নাই। হঠাৎ করে 1 মাস পরে আপনি 4-5 দিন ঢুকেন নাই, বিরক্ত, বাইরে কোথাও চলে গেছেন, হতাশ হয়ে গেছেন, অনলাইনের প্রতি বিরক্তি চলে আসছে। হঠাৎ করে আপনি 4-5 দিন পরে বাইরে থেকে ঘুরে এসে এমনিতে দুষ্টামি করে, আপনি কিন্তু সেলের এক্সপেক্ট করে ঢুকেন নাই। আপনি এতদিন চিন্তা করছেন, এতদিন মার্কেটিং করছে, সেল আসেনি, আর এখন কি সেল আসবে? ঢুকেই দেখলেন আপনার 5টা 7টা 8টা 10টা সেল আপনার $1,000 অ্যাকাউন্টে পড়ে আছে। 10টা সেল মানে $1,000 অ্যাকাউন্টে পড়ে আছে। তাহলে আপনার ভিতরের ফিলিংসটা একবার চিন্তা করেন তো, কি হবে। এই হচ্ছে মূল ব্যাপারগুলো। তার মানে আপনি বুঝে গেলেন এই মার্কেটিং, এখন আপনি যখন সেল দেখলেন, এখন আপনার ভিতরে মোটিভেশন চলে আসবে অটোমেটিক্যালি। কেউ আপনাকে পুশ করতে হবে না, কেউ আপনাকে পুশ করতে হবে না, এখন আপনি নিজেই নিজেকে পুশ আপ করবেন যে ইয়াস আই হ্যাভ টু ডু দিস, আমি সঠিক পথে আগাচ্ছি, আমি সঠিক কাজটাই করতেছি, আমাকে এভাবেই করতে হবে। এবং আপনি যখন এইভাবে কাজটা স্টার্ট করবেন, এরপর থেকে দেখবেন প্রতিদিন 3টা সেল না, 4টা 5টা 6টা 7টা 8টা সেল আনাও কোনো ব্যাপার হবে না। তবে এটার জন্য সময় দরকার। যেখানে আপনি মার্কেটে নেই, সেখানে আপনাকে মার্কেটে ঢুকে আগে তো প্রথমে আপনাকে পরিচিতি গ্যাদার করতে হবে, আপনাকে আগে প্রথমে সমস্ত জিনিসগুলোকে সেট আপ করতে হবে, তারপরেই তো আপনার সেল আসার চিন্তা ভাবনা। আপনি চিন্তা করেন, আপনি সারাদিন বাসায় বসে থাকেন, কোনো কাজ করেন না, আপনি সারাদিন বাসায় বসে থাকেন, কিচ্ছু করেন না, আপনার ছাদ দিয়ে কি কোনোভাবে টাকা পড়ার সম্ভাবনা কি আছে? ছাদ ফেটে বা ফুটা হয়ে বা দরজার নিচ দিয়ে আ- আছে? নাই, সম্ভাবনা নাই, আসবেও না, হবেও না কখনো। কিন্তু
আপনি কিছু একটা করতেছেন টাকা আসার জন্য, কিছু একটা ট্রাই করতেছেন, যে আপনি একটা বই লিখলেন, বইটা মার্কেটে ছাড়লেন, আপনি একটা কোর্স তৈরি করলেন, অথবা আপনি একটা কোনো কিছু একটা প্রমোট করতেছেন, অথবা আপনি একটা ইনস্টিটিউট খুললেন, অথবা আপনি একটা দোকান দিলেন, অথবা আপনি একটা অফিস দিলেন, হোয়াট এভার ইট ইজ, আর্নিং করার জন্য আপনি কিছু একটা করতেছেন, ট্রাই করতেছেন। এখন কি হতে পারে, হয়তো আপনার সেল আসতেছে না, কিন্তু আসার একটা সম্ভাবনা, ওয়ে, মেথড কিন্তু এখানে থেকে যাচ্ছে। তার মানে আল্লাহ দেওয়ার জন্য, আপনার পানিটা আসার জন্য, আপনার জমিনে পানিটা আসার জন্য আমরা কি করে দিই, এটাকে ইংলিশে বলে AISLE, আইল, 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 আইল। আমাদের বাংলা ভাষায় বলে আইল। এই আইল শব্দটা কিন্তু ইংলিশ ওয়ার্ড। আইল যেটাকে আমরা বলি, এটা আমরা অনেকেই মনে করি এটা বাংলা শব্দ, আসলে কিন্তু এটা বাংলা না, এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড। আইল শব্দ, AISLE, আইল। এই শব্দটা মানে হচ্ছে রাস্তা করে দেওয়া। আসার জন্য আপনাকে প্রথমে ওয়ে ক্রিয়েট করতে হবে। আপনি যদি ওয়েই ক্রিয়েট না করেন, আপনি যদি অ্যাডই রান না করেন, আসার সম্ভাবনা কোথায়? আপনি যদি মার্কেটিংই না করেন, আসার সম্ভাবনা কোথায়? আপনার দোকান আছে, দোকান বন্ধ করে আপনি ঘরে এসে সময় দিচ্ছেন, ঘরে এসে বসে আছেন, টিভি দেখতেছেন, আসার টাকা আসার পসিবিলিটিস, ওয়ে, মেথডটা কোথায়? কিন্তু আপনার যদি রাস্তা থাকে, তাহলে আসার সম্ভাবনা আছে, অন্তত পক্ষে আসুক না আসুক কিন্তু সম্ভাবনা আছে। এই কারণে কখনোই আমরা এটা চিন্তা করব না যে আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে আসবে না। ভাই আপনি করে যান, ওই যে বললাম আসার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি নাই করেন, ছেড়েই যদি দেন, তাহলে আসার পসিবিলিটিসটা কখনোই নাই, কখনোই আসবে না। এটা কখনো হয় নাই, হবেও না। কারণ আল্লাহ, আল্লাহ সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। এটাই বাস্তবতা। ওকে, সো সো সর্বপ্রথম আপনি নিজে নিজেকে হেল্প করেন, নিজে নিজেকে সাপোর্ট করেন, নিজে নিজের জন্য কাজ করেন। দেখবেন একটা সময় এটার ফিডব্যাক আপনি পেতে থাকবেন। ওই যে আবার কথাটা বলছি, কোনো কিছু আপনি যখন করতে যাবেন, হয়তো জিতবেন, না হয়তো শিখবেন, দুইটা থেকে যে কোনো একটা ঘটবে, এর ব্যর্থ হয়ে কখনো ঘটবে না। বাট আমরা ইন্টারনেট পেলে, ডোন্ট মাইন্ড, আমি ফ্রিলি কথাগুলো বলতেছি, ইন্টারনেট পাইলে আমরা রাত জেগে অ্যাডাল্ট মুভি দেখি, আমরা নেটফ্লিক্সের ছবি দেখি, ইউটিউবের নাটক দেখি, ইন্টারনেটের বিভিন্ন খারাপ ছবি দেখি, নায়ক নায়িকার ছবি দেখে টাইম পাস করি, ওয়েস্ট করি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গল্প গুজব করে, সময় চ্যাটিং করে সময়টা চলে যাচ্ছে। কিন্তু আপনি সময়টার ব্যাপারে তখনই বুঝতে পারবেন যখন আপনার সামনে অভাব এসে দাঁড়াবে, যখন আপনার ফ্যামিলিতে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকবে না, তখন আপনি ফিল করতে পারবেন, হাই আমি তো ভুল করেছি। তখন দেখবেন আর যাওয়ার আপনার রাস্তা নেই, তখন দেখবেন যে আপনি আর কিছুই করতে পারতেছেন না। কারণ আপনি ওই যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আপনি সময় মতো একটা ফোর দিলে কাজ হয়ে যেত, কিন্তু অসময়ের 10 ফোরও কাজ হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরা ইন্টারনেটে চাইলে আপনি ভালোও করতে পারবেন, খারাপও করতে পারবেন, কোনটা করবেন নিজের উপরে। আপনি যেই সময়টা আপনি হঠাৎ করে আপনার মাথায় আসলো, ভালো লাগতেছে না একটা মুভি দেখি, ভালো লাগতেছে না একটা অ্যাডাল্ট ছবি দেখি। আর বিশেষ করে অ্যাডাল্ট জিনিসগুলো যারা দেখবেন, তাদের পক্ষে আগানো বা তাদের পক্ষে লাইফে কিছু করা পসিবল হবে না, এটা বাস্তবতা। এবং যদি আমরা দেখে থাকি, আমরা এটার জন্য তওবা করে ফিরে আসবো ইনশাল্লাহ। তওবা করে ফিরে আসবেন, দেখবেন আল্লাহ মাফ করে দিবে, এবং এটাতে আগের তুলনায় সওয়াব বেশি হবে। কারণ আমরা মানুষ, গুনাহ করতেই পারি, ভুল করতেই পারি, এটা স্বাভাবিক। এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে হয়ে আসছে। এটা করাটা আমাদের জন্য স্বাভাবিক। এবং আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে যে তার নিজের ভুলটা বুঝতে পেরে ক্ষমা চায়, যে আল্লাহ আমি ভুল করেছি, আমি এই কাজ করব না। এবং আপনার মাথায় যখনই আসবে আপনি এমন কিছু করবেন, তখন আপনি চিন্তা করেন আমি এই সময়টাতে একটা কোরআনের আয়াত পড়ি, একটা হাদিস পড়ি, অথবা আমি একটা টিউটোরিয়াল দেখি, অথবা আমি একটা ওয়াজ শুনি। এটা করেন। আপনি যখনই চিন্তা করলেন একটা নাটক দেখবেন, তখন আপনি চিন্তা করেন নাটকের 30 মিনিট 40 মিনিট আমার সময় যাবে নাটকটা দেখতে, ওই 40 মিনিটে দেখে আমি একটা নতুন টিউটোরিয়াল দেখি তো। তাহলে দেখেন এটা মাথা থেকে অটোমেটিক সরে যাবে। ওই 40 মিনিটে আপনি চিন্তা করেন আমি একটা বই পড়ি তো। এই যে বই, আমার পেছনে দেখেন কতগুলো বই, এখানে প্রায় 1 লাখ টাকার উপরে বই আছে। এক একটা বই ইভেন এমনও আছে 2,500, 3,000, 4,000 টাকা। আমি এই কথাগুলো বারবারই বলি কেন? শুধু আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য যে পড়তে হবে। না পড়লে আপনি শিখতে পারবেন না। আপনাকে শেখার জন্য আপনাকে প্রচুর পরিমাণ পড়তে হবে, টিউটোরিয়াল দেখতে হবে, পড়তে হবে, এক্সপ্লোর করতে হবে। আর আরেকটা বিষয়, ওই যে নেটওয়ার্কিং, সবার সাথে একটা ভালো রিলেশনশিপ তৈরি করতে হবে। আপনি আপনার মেন্টরের সাথে কতটুকু
আপনি আপনার মেন্টরের সাথে কতটুকু ভালো রিলেশন করলেন, আপনি আপনার এখানে যারা কোর্স করতেছেন একজন আরেকজনের সাথে কতটুকু পরিচিত হইলেন, আপনি আপনার এলাকায় কতটুকু পরিচিত। লিডার কারা হয়? যারা লিড দিতে জানে তারাই লিডার হয়। তার মানে আপনাকে লিড দেওয়ার জন্য কি করতে হবে? আপনাকে লিডার হতে হবে। তার মানে আপনি সবার সাথে একটা রিলেশনশিপ তৈরি করবেন। আচ্ছা, তো এই হচ্ছে মূল ব্যাপারগুলো। আপনাকে এগুলো প্রতিটা ক্লাসের আগে আমি এই ধরনের কথাগুলো বলি আপনাদের সুবিধার্থে, আপনাদের কে ইন্সপায়ার করার জন্য। যদি একটা কথাও যদি কাজে লেগে যায় হয়তো সেটার দ্বারা আপনার লাইফ পরিবর্তন হতে পারে। ইভেন আমার জন্য অনেকটা কাজে আসে এই কথাগুলো, এই জন্য। তো আসেন, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম, রাইট? মনে আছে সবার? আমরা লাস্ট ক্লাসে জি ল্যান্ডিং পেজ আমরা লাস্ট ক্লাসে ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম। তো জি। কোন ল্যান্ডিং পেজটা তৈরি করেছিলাম কারো মনে আছে? কি ট্যাব? একটা উড রিলেটেড, কি রিলেটেড? একটা না বলতে উড রিলেটেড। ও আচ্ছা, ও উড রিলেটেড না? আচ্ছা, কতটুকু করেছিলাম মনে আছে? ফুল কমপ্লিট করেছে। ফুল কমপ্লিট করেছিলাম। ওকে, ফাইন। আচ্ছা, মনে করেন আমি তো ওইটা মনে হয় নাই থ্যাংক তো। ইউ পেজ শেষ করেছিলেন না? আচ্ছা, তো আমি একটু বলে দিই, হয়তো সেটা নাই, হয়তো সেটা ডিলিট হয়ে গেছে, আমি একটু বলে নিই। মনে করেন এখানে একটা পেজ আছে, আমি পেজটা একটু ওপেন করি। এটা হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজ। একটা ল্যান্ডিং পেজ ধরে নেন। আমরা কি কি কাজ করব একটা ল্যান্ডিং পেজে? সর্বপ্রথম একটা জিনিস, ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সেটাকে কমপ্লায়েন্স করতে হবে। সেটাকে কমপ্লায়েন্স কমপ্লায়েন্স করতে হবে। অর্থাৎ আপনি একটা ফেসবুকের মালিক আপনি না, গুগলের মালিক আপনি না, বিং এর মালিক আপনি না। তার মানে আপনি, আমি, আমরা অ্যাড গুলো রান করব, অ্যাডভার্টাইজমেন্টটা করব কোথায়? গুগল, ফেসবুক, এইসব জায়গায় তো। সো ওই ওয়েবসাইট গুলোর মালিক যেহেতু আমি না, তাহলে আমাকে কি করতে হবে? তাদের সাথে তাদের সাথে কমপ্লায়েন্স করতে হবে। অর্থাৎ তাদের যে রুলস রেগুলেশন সিস্টেম গুলো আছে সেগুলো যতটুকু পারি ফলো করার ট্রাই করতে হবে। তো এক নাম্বার যেটা আমরা করব সেটা হচ্ছে, ল্যান্ডিং পেজ তৈরি করার পরে ল্যান্ডিং পেজের যে ডোমেইন হবে, ডোমেইন নেমটা অবশ্যই সিমিলার টু মাই অফার প্লাস নিশ। অর্থাৎ আমার যে ডোমেইন নেম হবে সেই ডোমেইনটা যেন কিসের সাথে সিমিলার হয়? আমি যে অফারটা প্রমোট করব সেই অফারের সাথে যেন সিমিলার, রিলেটেড বা একই হয়। অর্থাৎ আমি মনে করেন একটা হেলথ রিলেটেড অফার প্রমোট করতেছি, কিন্তু আমি এখানে নাম দিলাম কি, মেক মানি অনলাইন টুডে, এই টাইপের। এইভাবে কখনোই হবে না। তার মানে আপনি যে রিলেটেড অফার প্রমোট করবেন অবশ্যই আপনার ডোমেইনটা যেন সেই রিলেটেড হয়। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এক নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় কি? দ্বিতীয় নাম্বার বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অবশ্যই লোগো ইউজ করতে হবে। লোগো, লোগো ইউজ করবেন। ইউজ এ ব্র্যান্ড লোগো, ইউজ এ ব্র্যান্ড লোগো। অবশ্যই আমরা একটা লোগো ইউজ করবো। এই যে যেমন দেখেন এখানে একটা জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি একটা লোগো ইউজ করেছি। এই যে লোগো, একটা লোগো ইউজ করেছি। যেই লোগোটা আমি সব জায়গায় ইউজ করব। অর্থাৎ আমার এই ওয়েবসাইট যেই ডোমেইনটা আমি ইউজ করব, এই ডোমেইনটা যেখানে ইউজ করব সেখানেই লোগোটা ইউজ করব। তাহলে গুগল বুঝতে পারবে বা ফেসবুক বুঝতে পারবে ইউ আর এ লেজিট বিজনেস, ইউ আর এ অথেন্টিক বিজনেস, ইউ আর এন অথেন্টিক বিজনেস, ইউ আর এ লেজিট বিজনেস। অর্থাৎ আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আপনি একটা রিয়েল ব্র্যান্ড, আপনি ফেক কেউ না, দুই নাম্বার কেউ না। ল্যান্ডিং পেজ নিয়ে আমাদের আজকেই শেষ ক্লাস। এটার পরে আর কোনো কোয়েশ্চেন বা আর কোনো কথা হবে না। কারণ আমাদের আজকের ক্লাসের পরে আর সর্বোচ্চ 4টা বা 5টা ক্লাস নেব ইনশাল্লাহ। এর মধ্যে আমরা ক্যাম্পেইন স্টার্ট করে আমরা কাজগুলো শিখে ফেলবো ইনশাল্লাহ। তো এখন মূল যেই বিষয়টা আমরা কথা বলতেছি সেটা হচ্ছে, ল্যান্ডিং পেজ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের ডোমেইনের নামের সাথে অফার যেটা প্রমোট করব সেটা যেন সিমিলার হয়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ব্যাপার হচ্ছে সেখানে যেন অবশ্যই ডোমেইনের নাম অফারের সাথে রিলেটেড যেন একটা ব্র্যান্ড লোগো ইউজ করা হয়, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার যেটা বিষয় হবে সেখানে যেন কিছু ইম্পর্টেন্ট পেজ থাকে, কিছু ইম্পর্টেন্ট পেজ, সেই পেজগুলো যেন সেখানে অ্যাভেলেবল থাকে। যেমন টার্মস অফ সার্ভিস, এক নাম্বার। প্লাস হচ্ছে প্রাইভেসি পলিসি, দুই নাম্বার।
তিন নাম্বার হচ্ছে ডিসক্লেইমার, 4 নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট আস। এই 4টা পেজ যেন অবশ্যই আপনার ল্যান্ডিং পেজের মধ্যে যেন অ্যাভেলেবেল থাকে। যেমন এই পেজে নাই, লোগো পাইলাম, হেডলাইন পাইলাম, ছবি পাইলাম, আপনার সিটিএ বাটন যেটাকে আমরা ক্লিক টু কল বলি বা ক্লিক টু অ্যাকশন বলি, সিটিএ ক্লিক টু অ্যাকশন, যে বাটনে ক্লিক দিলে আমাদের পরের কাজটা ঘটবে সেটা, সেটা অবশ্যই। এবং সবই আছে, শুধুমাত্র আমাদের এই পেজগুলো অ্যাভেলেবেল নাই। সো আমাদেরকে এখন এই পেজগুলো অ্যাড করতে হবে। দিস ভিডিও হেল্প মি টু লার্ন। আচ্ছা আমি অন্য অফারে যাই, দেখি কোন অফারটা আমরা নিতে পারি। উই নিড সোলো অ্যাড মাই সিস্টেম। যেমন দেখেন এখানে একটা কি দেওয়া আছে, লোগো দেওয়া আছে, এই যে লোগো। তারপর হচ্ছে এখানে একটা হেডলাইন দেওয়া আছে। হেডলাইন ইম্পর্টেন্ট। আপনার ল্যান্ডিং পেজের মূল আকর্ষণ, প্রধান আকর্ষণ হচ্ছে আপনার হেডলাইন। মাথায় রাখতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি চিন্তা করেন, আমরা একটা বই কখনো পড়ে কিনি না, বইয়ের হেডলাইন দেখে আমরা বই কিনি। যতই যাই কিছু হোক, বইয়ের ভিতরে খারাপ হোক ভালো হোক, কিন্তু একটা বই কেনার প্রতি আপনার আমার ইন্টারেস্ট কখন হয়, কখন আসে, কখন জাগে? যখন বইটার কাভার বা বইটার নেইমিংটা আমাদের ভাল লাগে। আপনার হেডলাইন হচ্ছে আপনার বুকের কাভার। মূল আপনার এদিকে পড়বে কিনা, এখানে ক্লিক দিবে কিনা, তার টোটালি ডিপেন্ড করে হচ্ছে এটার উপরে। ক্লিয়ার? এই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার। লার্ন হাউ টু গেট মোর লিড সেলস উইথ দিস সিম্পল ইথিক্যাল ইমেল মার্কেটিং সিক্রেট। এতক্ষণ পরে ক্লাসে এই গেল। এরপরে হচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম বা তাদেরকে নির্দেশ দিলাম, ইম্পারেটিভ, যেটা হচ্ছে ইম্পারেটিভ, নির্দেশের মতো। ক্লিক দ্য বাটন বিলো। আমি তাদেরকে স্পেসিফিক্যালি বলতেছি এই বাটনে ক্লিক দাও অ্যান্ড আনসার এ ফিউ কোয়েশ্চেন্স টু ডাউনলোড দ্য টিউটোরিয়াল ফর ফ্রি। আমি তাদেরকে একটা ফ্রি টিউটোরিয়াল দিচ্ছি। কিসের উপরে? অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। কিভাবে তারা অনেকগুলো লিড পাবে, এবং ইথিক্যাল ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে তারা কি পাবে, মানে একটা টিউটোরিয়াল তারা ফ্রিতে পাবে, সেটা আমি তাদেরকে দিচ্ছি। এই গেল। তাহলে হেডলাইন আছে, সরি, লোগো আছে, হেডলাইন আছে, আমার ডোমেইনটাও অনেকটা রিলেটেড, এবং আমি ডোমেইনের সাথে মিল রেখে একটা লোগো তৈরি করেছি, headmansuccess.com। তারপর হচ্ছে, এবং আমার অফারের সাথে মিল রেখে ডোমেইনটার অনেকটা মিল আছে। তারপরে হচ্ছে, এবং আমি এখানে তাদেরকে ইম্পারেটিভ শব্দ ইউজ করেছি, এবং স্পেসিফিক্যালি বলে দিচ্ছি আপনার ল্যান্ডিং পেজে স্পেসিফিক ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে তারা কি পাবে। তারা কেন আপনার এখানে শুধু শুধু তারা, আপনি ওয়েস্ট করবেন কারো ল্যান্ডিং পেজে, কারো ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার যদি কোনো লাভ না হয়, আপনি সেখানে শুধু শুধু বসে থাকবেন? ফেসবুকে আপনি কেন ঢুকেন? প্রতিদিন আপনার কিছু না কিছু প্রফিট হচ্ছে, সেটা কি? আপনি অনেক ধরনের নতুন নতুন ইনফরমেশন জানতেছেন, এন্টারটেইনড হচ্ছেন, সে কারণে আপনি ফেসবুকে ইউ আর স্পেন্ডিং সাম কোয়ালিটি টাইম ইন ফেসবুক। এটা ফেসবুকের লাভের জন্য আপনি করতেছেন না, ইউ আর স্পেন্ডিং টাইম অন ফেসবুক ফর ইউর ওন ইন্টারেস্ট। But ultimately, Facebook authority is getting profit from you. অর্থাৎ আপনি ইউজ করতেছেন আপনার লাভের জন্য, কিন্তু আলটিমেটলি প্রফিটেবল হচ্ছে কে? ফেসবুক কোম্পানি, আপনার দ্বারা। আপনি ফ্রিতে ইউজ করতেছেন, আলটিমেটলি তারাই প্রফিটেবল হচ্ছে। ওকে। তারপর হচ্ছে এখানে একটা বাটন ইউজ করেছি, ইয়েস আই ওয়ান্ট টু ডাউনলোড ইউর কোর্স নাও। এই যে এখানে বাটন। এরপরে লিগাল ইনফরমেশনস, লিগাল ইনফরমেশনস, 100% সিকিউর ফ্রি অ্যাক্সেস। এই যে এটাকে বলা হয় ডিসক্লেইমার, এই যে এটাকে বলা হয় ডিসক্লেইমার, এবং এই পুরাটাই হচ্ছে ডিসক্লেইমার, এই পুরোটাই হচ্ছে ডিসক্লেইমার। লিগ্যাল ইনফরমেশনস 100% সিকিউর ফ্রি অ্যাক্সেস, এবং এই পুরোটাই হচ্ছে ডিসক্লেইমার। আচ্ছা, এবং এখানে দেখেন সবকিছু আছে কিন্তু পেজগুলো তৈরি করা নাই। এবার আসেন আমরা এখানে পেজগুলো তৈরি করি। প্রথম নাম্বার হচ্ছে স্টার্ট অফ কুইজ, আমরা এটাকে নাম দিতে পারি মেইন পেজ, মেইন নাম দিলাম, সেভ করলাম। এবং এটা হচ্ছে, আপনি চাইলে এখানে নামও দিতে পারেন, যেমন headmansuccess.com দিলে এই পেজটা লোড হবে স্বাভাবিক। কিন্তু আমি চাচ্ছি এটাকে একটা কি দিব, পাথ ইউজ করব, এটাকে পাথ বলা হয়, যে আমি চাচ্ছি এটার একটা মেইন নাম দিব, দিলাম। এখন যদি আমি এটা রিলোড করি, দেখেন এখন কিন্তু আর কোথায় যাচ্ছে না, আমার পেজে যাচ্ছে না। কেন? কারণ আমার পাথ তো চেঞ্জ হয়ে গেছে। আমার এখন হবে headmansuccess.com/main,
মেইন এখন আসবে, দেখছেন? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, 1 নাম্বার। এরপরে আমরা এবার ঢুকে পেজগুলো। ভাইয়া ভাইয়া, এই যে প্রতিটা অফারের ক্ষেত্রে কি আলাদা আলাদা ডোমেন নিতে হবে রিলেটেড? আচ্ছা, এই রিলেটেড এই কোয়েশ্চনটার আনসার হচ্ছে, যদি আপনার যদি সেই ধরনের অ্যাবিলিটি না থাকে অথবা নিতে না চান, তাহলে হচ্ছে এমন একটা ডোমেইন নেবেন যেটা সবগুলোতে ইউজ করা যায়, যেটাকে জেনারিক বা জেনারেল ডোমেইন বলে, কোনো নিশ স্পেসিফিক ডোমেইন না, জেনারিক বা জেনারেল ডোমেইন। যেমন ওইরকম একটা ডোমেন নিয়ে হ্যাঁ, তারপরে পাথ ইউজ করব নিশ রিলেটেড বা অফার রিলেটেড। রাইট, ইয়েস, ইউ গট দ্য পয়েন্ট। এটাই হচ্ছে মূল ব্যাপারটা। অর্থাৎ এমন একটা ডোমেইন নেবেন যেটাতে মোটামুটি কোনো স্পেসিফিক, যেমন যেমন আমি একটা এক্সাম্পল হিসাবে বলতেছি, গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ ডট কম। যেমন দেখেন, এটা বলেন তো, এটা কি কোনো নিশ, কোনো অফারকে কি কি নির্দেশ করে? এটা জেনারেল। আপনি হেলথ অফারে প্রমোট করতে পারবেন, মেক মানি রিলেটেড অফারে প্রমোট করতে পারবেন, হেলথ ফ্যামিলি রিলেটেড অফার প্রমোট করতে পারবেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যেটা চান সেটাই প্রমোট কিন্তু করবেন। ডোমেনটা কিন্তু লং হয়ে যাবে। এটা তো জাস্ট এক্সাম্পল দিলাম ভাই, এটা তো এক্সাম্পল দিলাম। আচ্ছা, তো যাই হোক, আমি এবার এখানে আসি, এখানে আসার পরে এবার আমি এখান থেকে পেজগুলো অ্যাড করব। এই যে আসলে এখানে এখানে দিলাম। প্রথম নাম্বার হচ্ছে টার্মস অফ সার্ভিস, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে ডিসক্লেইমার, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, সিলেক্ট করলাম। আমি ফন্ট সাইজ গুলো ছোট করে দিব। ওকে, ফাইন। এই একটা ব্যাপার গেল, এটাকে 12 করে দিই। নিচের দিকে এসে কপিরাইট অ্যাড করব, কপিরাইট বাই হেডম্যান সাকসেস ডট কম, এভাবে দিব, হেডম্যান সাকসেস ডট কম। ওকে, এবার আমরা এখান থেকে এগুলোকে লিঙ্ক করব। তো এগুলোকে আমি লিঙ্কটা করে ফেলি প্রথমে, তারপরে আমি পেজগুলো তৈরি করব। কন্ট্যাক্টটা সিলেক্ট করলাম। আমার ডোমেইনের নাম কি? ডোমেইনের নাম হচ্ছে এটা, এই যে এখানে দিব। দেওয়ার পরে কন্ট্যাক্ট, এই পেজটার নাম বানাবো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিলাম 1 নাম্বার। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার পেজ, ডিসক্লেইমার, এটার নাম দিব ডিসক্লেইমার। ওকে, ডান। এরপরে প্রাইভেসি, প্রাইভেসি, এরপরে টার্মস অফ সার্ভিস, নাম দিলাম টার্মস। ব্যাস, হয়ে গেল। এরপরে আমি এগুলোকে সেভ করি, এবার আমরা পেজগুলো তৈরি করে ফেলবো। বের হইলাম, এখানে সরি, ক্রিয়েট স্টেপ, প্রথম নাম দিব টার্মস অফ সার্ভিস, এইটাকে, আচ্ছা প্রথম পেজটা আমরা ইনফো সিলেক্ট করলাম, টাইপ হচ্ছে ইনফো পেজ, এটাকে আমরা প্রাইভেসি তৈরি করি কারণ এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এটা। এটা হচ্ছে ডিফল্ট দেওয়া থাকে সিস্টেমি ডট আইও থেকে, সেভ প্রাইভেসি পলিসি, এই যে তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, বুম, এই যে হয়ে গেছে। যেহেতু আমরা এখানে লিঙ্ক করেছিলাম প্রাইভেসি দিয়ে, তাহলে এটার নাম হবে শুধু প্রাইভেসি, পলিসিটা দিলাম না, কারণ আমরা ওখানে দেওয়ার সময় প্রাইভেসিটা শুধু দিয়েছিলাম লিঙ্ক করার সময়। এই হয়ে গেল 1 নাম্বার পেজ। এটাকে এডিট করা উচিত, যদি কোনো কিছু বেশ কম থাকে সেগুলো আমরা চেঞ্জ করে দিব। এই যে এখানে সাইটের জায়গায় আপনার সাইটটা হবে। ভাইয়া, আপনার এখানে যে সিস্টেমের ডোমেইনটা অ্যাড করা, এটা কি আলাদাভাবে কিনে অ্যাড করেছেন নাকি এখান থেকে কিনে? না, এটা আলাদাভাবে কিনতে হয়, এগুলো দেখাই নাই লাস্ট ক্লাসে? এগুলো কি লাস্ট ক্লাসে দেখাই নাই? না, আচ্ছা, ডোমেইন কিনাটা আ- পারচেজ করা এগুলো দেখান নাই, আচ্ছা, জাস্ট হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দেখিয়েছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, আজকে দেখাবো। ওকে,
আমরা এটা কালারটা চেঞ্জ করে দিব, ফন্টটা একটু চেঞ্জ করে দিব, ব্যাস এই তো হয়ে গেল। সেভ, বের হয়ে গেলাম। একটা প্রাইভেসি পলিসি পেজ তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে টার্মস অফ সার্ভিস। আমরা চাইলে এটাকে কি করে ফেলতে পারি, ডুপ্লিকেট করে ফেলতে পারি, তাহলে আমাদের ঝামেলা মুক্ত হয়ে গেল। ডুপ্লিকেট, এটার নাম দিলাম টার্মস অফ সার্ভিস। আমাদের ওখানে লিঙ্ক করেছিলাম শুধু টার্মস দিয়ে মনে হয়, তাই না? ওকে, আর একটা পেজ ডিসক্লেইমার। সরি, আমরা এটাকে ডুপ্লিকেট করি। ও, এটা এখনো ফ্রি প্ল্যান, তো এটা নিবে না। যাই হোক, আমরা এইভাবে করে কাজগুলো তৈরি করতে পারবো। আমাদের দুইটা হইলো। আচ্ছা, ওকে, টার্মস তৈরি করলাম। এবার আমরা এটাকে যদি এডিট করি, টার্মস অফ পেজ কিভাবে তৈরি করবেন? টার্মস অফ সার্ভিস জেনারেটর গুগলে সার্চ করবেন, এই যে এটাতে ঢুকবেন, টার্মস অফ সার্ভিস জেনারেটর .com, এটাতে ঢুকবেন। এখানে আপনার কোম্পানির নামটা দিবেন। হেডম্যান সাকসেস হচ্ছে মনে করেন আপনার কোম্পানি। ওয়েবসাইটের নাম কি? সেম। ডোমেইনের নাম কি? headmansuccess.com। ডান, নেক্সট। কান্ট্রি, ইমেল, এখানে আপনার বিজনেস ইমেলটা দিবেন, বিজনেস ইমেল, admin@headmansuccess.com। জেনারেট, এই যে টার্মস অফ সার্ভিস তৈরি হয়ে গেছে আপনার জন্য, আপনার ওয়েবসাইটের নামে অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবার আপনি এখান থেকে এগুলোকে কপি করতে এটা পারেন। কি যে কোনো জায়গায় ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে। ওকে, আমরা এখান থেকে সবগুলো দিয়ে এখান থেকে চেঞ্জ করে দিব। আমরা একটা কাজ করি, এটাকে পুরাটাই ডিলিট করে দিচ্ছি। সেকশন নিচ্ছি, আর একটা নিলাম, এখানে আমরা টেক্সট নিলাম। ডান, যে হয়ে গেছে। আমরা এটার একটা নাম দিব। ফন্ট গুলোকে আমরা একটু চাইলে ছোট করতে পারি, এবং এগুলো অ্যালাইনমেন্ট করলাম। আপনি একটু চাইলে এগুলোকে বোল্ড করতে পারেন, মূল মূল পয়েন্টগুলোকে বোল্ড করে দিতে পারেন। তো এগুলো আমি আর সময় ওয়েস্ট করলাম না, এদিকে আমি একটা হেডলাইন দিয়ে দিলাম। ওকে, এটার নাম হবে টার্মস অফ সার্ভিস। ডান, সেভ চেঞ্জেস, হয়ে গেছে। দেখেন আমাদেরকে কিন্তু এখন আর এটা এটা লিখতে হয় না, কপিরাইট বাই হেডম্যান সাকসেস, কারণ ওই যে ডুপ্লিকেট করেছি সেই জন্য। ওকে, বের হইলাম। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম যে আমাদেরকে কিভাবে কাজগুলো করতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস পেজ তৈরি করা খুবই সহজ। এখানে ক্লিক করবেন, কন্ট্যাক্ট আস এর এই যে অলরেডি তৈরি করা আছে এই যে কন্ট্যাক্ট আস পেজ, আপনি এখানে শুধু কন্ট্যাক্ট লিখবেন, পেজের নাম, সেভ দিবেন। হবে না আমাদের, কারণ আমরা অলরেডি এক্সিট করে ফেলেছি। তো এভাবে করে পেজটা তৈরি হয়ে যাবে। আপনি টেমপ্লেটটা সিলেক্ট করবেন। আমি একটা কাজ করি, এখান থেকে যে কোনো একটা উম, যে কোনো একটা ডিলিট করে দিচ্ছি। ওকে, স্যার একটা কন্টাক্ট পেজ বা যেগুলো পেজগুলো আছে এই একবার ক্রিয়েট করার পরে তো আমরা যে কোনো অ্যাড রান করতে পারবো বা যে কোনো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, তাই না স্যার? আপনি প্রত্যেকটা ফানেলের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করতে হবে। মানে একটা ডোমেনের সাথে সবগুলো মানে বারবার যখন ফানেল তৈরি করবো তখন কন্টাক্ট পেজ বা এগুলো তৈরি করতে হবে প্রতিবারই। আপনার কোয়েশ্চনটা আমি শিওর না, আবার বলেন। বলতে চাচ্ছি যে একটা ডোমেনে যদি আমি 5টা ফানেল তৈরি করি তাহলে আমার 5টার ভিতরে ইয়ে লাগবে, মানে কন্টাক্ট পেজ লাগবে, ফানেলগুলো তো আলাদা আলাদা, টার্মস এন্ড কন্ডিশন। ডোমেইন হয়তো একটা হইতে পারে, আপনার ফানেলগুলো তো আলাদা আলাদা। যেমন দেখেন আমার এখানে কয়টা ফানেল, দুইটা ফানেল এই মুহূর্তে আছে।
তাহলে আমি যদি টি বার্নের জন্য যদি কাজ করি, তাহলে টি বার্নের জন্য কি আমাকে কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হবে না? আচ্ছা জি স্যার, এখন বুঝতে পারছেন। হ্যাঁ। আর যদি আপনি যদি তৈরি করতে না চান, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবেন? যদি আপনার ধরেন লিমিট এক্সিট হয়ে যাচ্ছে বা আপনাকে আপগ্রেড করতে বলতেছে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, একটা কন্ট্যাক্ট তৈরি করলেন, সেটা লিঙ্কটা সব জায়গায় তৈরি করলেন, সব জায়গায় ইউজ করলেন। ক্লিয়ার? তো এখান থেকে আমি জি জি। তো এখান থেকে আমি কন্ট্যাক্ট আসার একটা ফর্ম তৈরি সিলেক্ট করে নিব, অলরেডি ফর্ম তৈরি। বা ডোমেন যদি একটাই হয় তাহলে বুঝি ফর্ম না। বা ডোমেন যদি একটাই হয় তাহলে কন্ট্যাক্ট পেজ গুলো তো যে কোনো প্যানেলে ইউজ করা যায়। সেটাই তো বললাম, লিঙ্কটা সেটাই দিয়েছে। তো বললাম, সেটাই তো বললাম। তাহলে ভালো তৈরি করতে হবে। সিলেক্ট করলাম এটা, এই যে আমাদের কন্ট্যাক্ট পেজ তৈরি হয়ে গেছে। এবার চাইলে আমরা এটাকে এডিট করতে পারি সহজে। কিভাবে প্যানেলে ডোমেন এড করতে হয় বা ডোমেন পারচেজ কোথা থেকে কিভাবে কম রেটে কিনা যাবে সেগুলো ভাই একটু দেখেন। বুঝিনি, আবার বলেন। কিভাবে ভাইয়া এই ডোমেন পারচেজ করব বা কোথা থেকে কম রেটের মাধ্যমে ডোমেনটা পারচেজ হ্যাঁ হ্যাঁ, করব, বলতেছি তারপর বলতেছি। হচ্ছে কিভাবে ডোমেনটা অ্যাড করব সেগুলো। হ্যাঁ হ্যাঁ, বলতেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যে কন্ট্যাক্ট পেজ তৈরি করে ফেলেছি, দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এবার আমরা যদি পেজটা এডিট করতে বা একটু দেখি, এই যে পেজটা এখন দেখা যাবে, এই যে পেজ তৈরি হয়ে গেছে। এবার আপনি সেম ভাবে এটাকে এডিট করতে পারবেন আপনার মতো করে। এই যে আপনি চাইলে এগুলোকে ডিলিট করতে পারবেন, যেই জিনিসগুলো আপনার পছন্দ না বা দরকার নাই, আপনি সেগুলোকে ডিলিট করে দেন। যে আপনি চাইলে এগুলোকে ডিলিট করতে পারেন, যেটা যেটা আপনার ভালো লাগবে না আপনি সেটাকে ডিলিট করে দেন। যে আমি এটাকে ডিলিট করলাম, হয়ে গেল। এই যে গেট ইন টাচ, উইল আনসার এনি কোয়েশ্চেন, সেন্ড, এই যে সেভ করলাম। বাস, আর কিছু আপাতত চেঞ্জ করলাম না। তাহলে ফানেল মোটামুটি কিভাবে রেডি করতে হবে এবং ফানেলে কোন কোন পেজ থাকতে হবে সেগুলো আমি বলে দিয়েছি। কি কি থাকতে হবে সেগুলো অবশ্যই, এগুলো ম্যান্ডেটরি, এগুলো মাস্ট আমাদেরকে রাখতে হবে। অর্থাৎ যেই একটা ফানেলকে কমপ্লায়েন্স করার জন্য যে যে জিনিসগুলো আমাদের দরকার, সেই জিনিসগুলো অবশ্যই আমরা রাখবো। ডোমেইন, ভালো মানের সিমিলার একটা ডোমেইন দরকার, ব্র্যান্ড লোগো দরকার, তারপর হচ্ছে এই পেজগুলো দরকার, আমরা সেগুলো সব তৈরি করে নিলাম। তারপরে হচ্ছে, এবং লাস্ট একটা জিনিস, আমাদের প্রত্যেকটা পেজে আমরা এই জিনিসগুলো ইউজ করব। ফেসবুকে যদি অ্যাড রান করি, তখন আমরা এই লেখাটা ইউজ করব, ফেসবুক ডিসক্লেইমার, এই যে যেটা আমরা এখানে পেজে ইউজ করেছি, এই যে এখানে যেটা ইউজ করেছি, এই যে দিস সাইট ইজ নট পার্ট অফ ফেসবুক website or Facebook incorporation. Additionally, this site is not endorsed by Facebook in any way. Facebook is a trademark of Facebook incorporation. তারপর হচ্ছে আপনি ধরেন মেক মানি রিলেটেড কোনো পেজ তৈরি করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই এটা ইউজ করতে হবে। এখানে জিনিসগুলো আমি লিখে দিয়েছি। এই যে আর্নিং ডিসক্লেমার, এটা হচ্ছে ফেসবুক ডিসক্লেমার আর এটা হচ্ছে আর্নিং ডিসক্লেমার। আপনি আর্নিং রিলেটেড কোনো অফার প্রমোট করতে গেলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে, যে আপনি অফারটা শুধুমাত্র শেখানোর জন্য ইউজ করছেন, সেখানে কোনো আপনি গ্যারান্টি দিচ্ছেন না, কারণ আর্নিং এর বেলায় তো এক একজনের এক একটা হইতে পারে, আপনি কিভাবে গ্যারান্টি দিবেন? ঠিক আছে, মূল ব্যাপারটা হচ্ছে এমন। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা কপি পেস্ট করে রেখে দিতে পারেন। আপনাদেরকে আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এগুলো যে যার যার জায়গায় ইউজ করবেন। এই যে আর্নিং ডিসক্লেমার, ফেসবুক ডিসক্লেমার, দুইটা ইউজ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের কমপ্লায়েন্স করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি পোস্ট করে দিয়েছি। স্যার গুগলে বিংয়েও কি এই ধরনের ডিসক্লেমার দিতে হবে যেটা ফেসবুকে যেরকম দেওয়া আছে ফেসবুক ব্যাপারে? হ্যাঁ, গুগলের জন্য সেম ভাবে আপনি শুধুমাত্র ফেসবুকের নামের স্থলে গুগল অ্যাড করে দিবেন, হয়ে যাচ্ছে। গুগলের জন্য দরকার পড়ে না এটা, কারণ গুগল তো নিজে একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, বুঝেন না? গুগলের জন্য ইম্পর্টেন্ট না, ফেসবুকের জন্য ইম্পর্টেন্ট, বিকজ ফেসবুক ইজ নট এন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি, ইট ইজ এন সোশ্যাল মিডিয়া। সে কারণে ফেসবুকের জন্য বেশি ইম্পর্টেন্ট, গুগলের জন্য খুব একটা লাগবে না, বা না দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই গেল। আমরা মোটামুটি আমাদের পেজগুলো রেডি করে ফেললাম। আচ্ছা, আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে। শিওর। আপনি একটু ল্যান্ডিং পেজটাতে যান, ওখানে এই যে রাইট বটমে রাইট সাইডে সিস্টেম ডট আইও এটার লোগোটা আসতেছে, হ্যাঁ, এটা কি এটা আপনি চাইলে অফ করে দিতে পারবেন, এটা থাকা ভালো।
না থাকলে কোনো সমস্যা নেই, এটা চাইলে আপনি অফ করে দিতে পারবেন। এটা অফ কিভাবে করবে এটা আমি বুঝতে সেটিংসে যাবেন, হ্যাঁ সেটিংসে গিয়ে আপনি এখান থেকে এই যে এখানে এখানে অপশন আছে অ্যাফিলিয়েট কমিশন পেমেন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস, এখানে অপশন আছে, আমি এখনই দেখাচ্ছি। নোটিফিকেশন সেটিংস, অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেটিংস, এখানে থাকবে আশা করি। ওকে, সেলস ফানেল সেটিং, পেমেন্ট বেস সেটিংস, এই যে স্যার যখন আমরা হেলথ প্রোডাক্ট যেমন ওয়েট লস নিয়ে কাজ করব তখন আমরা ওখানে কি লিখবো? বুঝি নাই ভাই, আবার বলুন। মানে আমরা ওখানে তো আপনি দিয়েছেন যে মেক মানি রিলেটেড কাজে যখন প্রোডাক্ট প্রমোট করবো যে মেক মানি রিলেটেড তখন আমরা ওইটা লিখবো যেটা আপনি দিয়ে দিলেন। হুম, কিন্তু যখন আমরা ওয়েট লস এই ধরনের প্রোডাক্ট প্রমোট করবো তখন আমরা এখানে কি লিখবো নাকি লিখতে হবে না? ওয়েট লসের জন্য তো এটা দরকার নাই। এই ওয়েট লসের জন্য তো অলরেডি ডিসক্লেমার তো অলরেডি দিয়েই দিয়েছে একটা ছোটখাটো, যেটা ফেসবুকের ওটা। ওয়েট লসের জন্য তো এটা দরকার নেই, শুধুমাত্র এটা মেক মানির জন্য দিলেই হবে না, মেক মানির তাছাড়া জন্য আর কিছু দরকার নেই? না, আর বাকিগুলোর জন্য দরকার নেই। এটা এখানে ছিল বাট এই মুহূর্তে তো আচ্ছা বাদ ভাই ওই যে কাস্টম ডোমেন যেটা আছে হ্যাঁ হ্যাঁ। এই কাস্টম ডোমেন আমরা ডোমেনটা অ্যাড করবো কিভাবে ওটা একটু দেখা যায় একেবারে মানে আচ্ছা, আমাদের কাস্টম ডোমেইনে, আচ্ছা ইন দা মিন টাইম হ্যাঁ তাহলে আমি সেটা একটু দেখাই ফেলি। দেখেন, কাস্টম ডোমেইনে ডোমেইন অ্যাড করবেন হচ্ছে আপনার, এই যে প্রথমে ডোমেনটা কিনবেন নেমচিপ থেকে, নেমচিপে লগ ইন করবেন, ডোমেনে যাবেন। আগে ডোমেন কিভাবে কিনতে হবে, ডোমেনে যাবেন, ডোমেনে যাওয়ার পরে এখান থেকে ডোমেন নেম সার্চ করবেন। ধরেন আপনি যে ডোমেনটা কিনতে যাচ্ছেন, দিস ইজ মাই নিউ ডোমেইন ডট কম, এন্টার দিবেন। অ্যাভেলেবেল আছে কিনা দেখবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি কিনতে পারবেন, অ্যাভেলেবেল না থাকলে কিনতে পারবেন না। যেমন এই যেটা অ্যাভেলেবেল আছে ডট কম ডোমেন, এটার দাম পড়বে $8.98 মতো। আপনি এটা অ্যাড টু কার্ডে গিয়ে আপনার নিজের ক্রেডিট কার্ড দিয়ে কিনে নিতে পারবেন। এভাবে করে আরো কম দামি ডোমেইনও আছে, যেটা আপনার ভালো লাগে আপনি কিনতে পারেন। এগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেইন। ডট কম ডোমেইন, ডট নেট, ডট কম, ডট নেট, ডট ওআরজি, এগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেইন। ঠিক আছে, অর্থাৎ এগুলোর ভ্যালুটা একটু বেশি। যেমন ডট মি আছে $4.95, ডট অনলাইন আছে $1.88, ডট শপ আছে $1.78। এভাবে করে আপনি এগুলো যেটা পছন্দ হয় কিনে নিতে পারবেন। ডোমেইন কেনা হয়ে গেলে আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি কাস্টম ডোমেইনে আসবেন। কাস্টম ডোমেইনে আসার পরে আপনাকে যেটা করতে হবে, অ্যাড ডোমেইনে ক্লিক করতে হবে। এই যে আর তো অ্যাড করা যাবে না, এই যে, আচ্ছা এরপরে হচ্ছে আপনাকে এখানে অপশন দেখাবে অ্যাড করার জন্য। আপনাদের কারো অ্যাকাউন্ট আছে নতুন? অ্যাকাউন্ট থাকলে আইডি পাসওয়ার্ড গুলো দেন, আমি হ্যাঁ। আচ্ছা, আশা করি লাগবে না মনে হয়। দেখেন আমি একটু দেখাই। আপনি ডোমেইনটা কেনার পরে ম্যানেজে যাবেন। ডোমেইনটা কেনার পরে ম্যানেজে যাবেন। এখান থেকে আপনাকে নেম সার্ভার থেকে সিলেক্ট করতে হবে নেম চিপ বেসিক ডিএনএস, নেম চিপ বেসিক ডিএনএস, এটা সিলেক্ট করতে হবে। নেম চিপ বেসিক ডিএনএস অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। নেম চিপ বেসিক ডিএনএস সিলেক্ট করার পরে অ্যাডভান্সড ডিএনএস এ যাবেন। এই যে অ্যাডভান্সড ডিএনএস এ আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন অ্যাড ডোমেনে ক্লিক দিবেন তখন আপনাকে কিছু অপশন দেখাবে, কিছু অপশন দেখাবে। ও, আচ্ছা দেন, কারো একজনের অ্যাকাউন্ট দেন, এখানে শেয়ার করেন, পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েন, নো প্রবলেম। যে কেউ একজন আর্লি দেন। কে দিচ্ছেন ভাই, তাড়াতাড়ি। কেউ কি আদৌ দিচ্ছেন? দেন দেন দেন। পাসওয়ার্ড দেন। ওকে, লগ ইন করলাম।
লগ ইন করার পর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন সেটিংস, সেটিংস থেকে হচ্ছে আপনি এখান থেকে কাস্টম ডোমেন থেকে অ্যাড ডোমেন থেকে এখানে আপনি আপনার ডোমেনটা দিবেন। ধরেন আপনার ডোমেনের নাম কি, আমি ধরে নিলাম আপনার ডোমেনের নাম হচ্ছে www ডট, অবশ্যই www ইউজ করতে হবে, www ডট ধরেন codersheaven.com এভাবে দিবেন। দেওয়ার পরে আপনি অবশ্যই যে ডোমেনটা কিনছেন সেটার নামই তো এখানে দিবেন, অন্যটা দিলে তো নিবে না। সেই ডোমেনটার নাম দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে কি করতে হবে, সি নেম রেকর্ড চেঞ্জ করতে হবে। তার মানে আপনি অ্যাডভান্সড ডিএনএস এ যাবেন, অ্যাডভান্সড ডিএনএস এ আসবেন, অ্যাডভান্সড ডিএনএস এ আসার পরে এখান থেকে টাইপ ইকুয়াল টু সি নেম রেকর্ড, এই যে এখানে কি বলা আছে সি নেম রেকর্ড, এই যে সি নেম রেকর্ড, তার মানে আপনি সিলেক্ট করবেন সি নেম রেকর্ড। এটা কি স্যার, সিনেমটা কি? বুঝিনি, এই যে এখানে বেশ কিছু অপশন আছে, সিনেম এ রেকর্ড, এ প্লাস ডাইনামিক, এ রেকর্ড, এলিয়াস, সি নেম। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সি নেম রেকর্ড, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনাকে হোস্টের জায়গায় ইউজ করতে হবে www, এই যে দেখেন www, হোস্টের জায়গায় www, মানে প্রথম অপশনটার কথা বলতেছি আমি। এই প্রথম অপশনটা অ্যাড করার জন্য আপনি সি নেম সিলেক্ট করবেন। এটা হচ্ছে টাইপ, মানে আপনি কোন টাইপের ডোমেইনটা অ্যাড করতেছেন সেটা। আচ্ছা, সি নেম মানে হচ্ছে এটা মূলত কাস্টম নেম বোঝায়, কাস্টম নেম মানে আপনি একটা ডোমেইন অ্যাড করতেছেন সেটা বোঝাচ্ছে। তবে এটা অনেকভাবে অ্যাড করা যায়, সি নেম হচ্ছে একটা টাইপ বা একটা মাধ্যমে একটা সিস্টেম। তো আপনি সি নেমের মাধ্যমে অ্যাড করতেছেন, সি নেমটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এরপরে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে হোস্টের জায়গায় আপনাকে ইউজ করতে হবে www। ভ্যালুর জায়গায় আপনাকে ইউজ করতে হবে প্রথম অপশনের জন্য এই অপশনটা, ভ্যালু, ভ্যালু হিসেবে এটা ইউজ করতে হবে। এটা কপি করে ভ্যালুতে বসায় দিবেন, এই যে এই ভ্যালুতে বসায় দিবেন। এবং টিটিএল ইকুয়াল টু অটোমেটিক সিলেক্ট করবেন, টিটিএল মানে অটোমেটিক, টাইম টু সেভ বা টাইম লিমিট যেটাকে আমরা বলি, মানে এটা কত দ্রুত আগাবে, সেটা কত দ্রুত এটা সেভ হবে অটোমেটিক দিয়ে দিবেন। এক নাম্বার অপশন গেল। এবারে এটাকে সেভ দিবেন, এই যে এখানে পাশে সেভ চেঞ্জেস, এখানে সেভ দিবেন। এরপরে এটা সেভ হলে আবার সিলেক্ট করবেন সি নেম রেকর্ড, সিলেক্ট করে হোস্টের জায়গায় এবার হচ্ছে দ্বিতীয় অপশনটা, তার মানে এটা হোস্টের জায়গায় আপনাকে ইউজ করতে হবে এই যে ডট, এই যে এখানে দেখতেছেন অনেকগুলো হাবিজাবি ওয়ার্ড, তারপর হচ্ছে ডট আপনার ডোমেইনের নাম। আপনি ডট আপনার ডোমেইনের নামটা বাদ দিয়ে ডটের আগে যত হাবিজাবি ওয়ার্ড আছে এগুলোকে কপি করে আপনি হোস্টের জায়গায় ইউজ করবেন, হোস্টের জায়গায় কোথায়, এই যে হোস্টের জায়গায় ইউজ করবেন। এবং বাকিটা বুঝতেই পারতেছেন, এই পুরাটা আপনি কোথায় ইউজ করবেন, এই পুরাটা ইউজ করবেন ভ্যালুর জায়গায়, এই পুরাটা ইউজ করবেন এই ভ্যালুর জায়গায়, এবং অটোমেটিক সেভ চেঞ্জেস, শেষ, ডোমেইন অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে, মেন কোশ্চেন হলো ভাইয়া হ্যাঁ বলুন। যে এখানে আপনি এখান থেকে এই যে নেম চিপের এখানে প্রথম অপশনটা নিয়ে বসাইতেছেন হচ্ছে ইয়াতে সিস্টেমের দ্বিতীয়টাতে, আবার দ্বিতীয় অপশনটা নিয়ে এখানে প্রথম অপশনে বসাইতেছেন। এটা বুঝবো কিভাবে কোনটা কোথায় বসাতে হবে? আপনি জিনিসটা বুঝে নিন এতক্ষণ যেটা বুঝাইলাম, আমি এখানে নেমচিপ থেকে কোনো কিছু নিই না, সিস্টেমে ডট আইও থেকে ইনফরমেশন গুলি নিয়ে এখানে বসিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওখান থেকে ওখানে দ্বিতীয় সিস্টেমটার মানে দ্বিতীয় লাইনে যা আছে সেটা এখানে প্রথমে বসেছেন, আবার ওখানে যেটা প্রথমে ছিল সেটা এখানে দ্বিতীয় লাইনে বসেছে। ভাই এটা সেভ, আমি এটা তো আগেই ডোমেইনটা অ্যাড করা আছে সে কারণে এমন দেখাচ্ছে। আপনি যখন অ্যাড করতে যাবেন তখন এখানে কিছুই থাকবে না, তখন আপনি ও এগুলো একটা একটা কমপ্লিট করবেন, প্রথমে প্রথমটা কমপ্লিট করে সেভ করে ফেলবেন, তারপরে আবার দ্বিতীয়টা, তার মানে হচ্ছে এটা প্রথমটা, তারপর হচ্ছে এটা দ্বিতীয়টা। ও আচ্ছা আচ্ছা, বুঝা গেল? জি। এই হচ্ছে ব্যাপার। এভাবে করে তারপর হচ্ছে এটা করে ফেলার পরে আপনি ক্যান্সেল করে দিবেন, আধা ঘন্টা ওয়েট করবেন, ডোমেইন অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে মূল ব্যাপার। তারপরও অ্যাড হয়েছে ভাইয়া, কিনা সেটা, আপনার একটা কোয়েশন আছে। হ্যাঁ বলেন। ভাই আমার যে ওয়েবসাইটটা আছে সেটা তো জানেন আমি ইউজ করি, হ্যাঁ। হুম। এখানে যদি আমি এরকম আপনার অ্যাডভান্স অপশনে গিয়ে যদি এরকম সিনেমে নতুন করে কাস্টম ডোমেইন অ্যাড করি, হ্যাঁ, প্যানেলের সাথে, তাহলে আমার যে জেনারেল ওয়েবসাইট এটা কি কোনো এফেক্ট হবে? এটা তো আর থাকবেই না, কারণ আপনি তো এখানে সিলেক্টই করে দিচ্ছেন, আপনি তো এখানে সিলেক্টই করে দিচ্ছেন বেসিক নেম চিপ বেসিক ডিএনএস, এটা সিলেক্ট করার সাথে সাথেই তো আপনার ওয়েবসাইট হাওয়া হয়ে যাবে। কারণ আপনি তো তার তখন মানে আর, আমি তখন তো আপনি জেনারেল আর ওয়েবসাইট ইউজ করতে পারবো? তখন তো আপনি আর নেম চিপের ওয়েব হোস্টিং ইউজ করতেছেন না, তখন তো আর এটা আপনার ওয়েবসাইট কাজ করবে না। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে।
তার মানে আপনার যদি এই ধরনের থাকে তাহলে হচ্ছে আপনি হয়তো ওয়েবসাইট রাখতে হবে, অথবা আপনি এখানে অ্যাড করতে হবে, অথবা আপনাকে নতুন ডোমেন কিনতে হবে। দুইটা থেকে যে কোনো একটা অপশন আপনাকে ইউজ করতে হবে। এই গেল মূল ব্যাপারটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মোটামুটি এই কাজগুলো করলাম। এরপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আমরা তো এখানে অটো রেসপন্ডার হিসেবে এটাকে ইউজ করতে পারি। তাহলে আমরা আচ্ছা আপাতত বাদ দেন এটা। তো এখানে আপনি চাইলে আপনার ইমেলটাও ভেরিফাই করে ফেলতে পারেন, বলেই ফেলি। ইমেলটা ভেরিফাই করে ফেলতে পারেন মেল সেটিংসে আসার পরে আপনি এখান থেকে আপনার যেই বিজনেস ইমেল আপনি রাখবেন সেটাকে আপনি এখানের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। বিজনেস ইমেল কোনটাকে বলে? অ্যাডমিন, আপনার ডট, আপনার ডোমেইনের নাম, অর্থাৎ যেগুলো আমরা জিমেল টিমেল এগুলো না, আপনার ডোমেইনের নাম দিয়ে যে ইমেল হয় সেটাকে বিজনেস ইমেল বলা হয়। আপনার ডোমেইনের নাম দিয়ে support@coder7.com, support@ আপনার amazon.com, contact@amazon.com, তারপর হচ্ছে আপনার admin@coder7.com, এই টাইপের ডোমেনগুলোকে বলা হয়। তো আপনি মেইল পাঠানোর জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে অবশ্যই আপনার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। ইমেলটা ভেরিফাই করার জন্য ইমেলের ডোমেনটা ভেরিফাই করতে হবে। তার মানে হচ্ছে আপনি এখানে ধরেন আপনার একটা হোস্টিং আছে, সেখানে একটা ডোমেইন অ্যাড করা আছে হোস্টিং এ। আপনার সেই ইমেলটা হচ্ছে অ্যাডমিন অ্যাট, সরি, এখানে www ছাড়া আপনাকে অ্যাড করতে হবে codersheaven.com। আপনার ডোমেইনটা অ্যাড করে এন্টার দিতে হবে। এবার আপনাকে সেম ভাবে সিনেম রেকর্ড, নেম, ভ্যালু এগুলো দিয়েছে, এগুলো অ্যাড করতে হবে। এগুলোর জন্য অবশ্যই আপনার কি থাকতে হবে? একটা হোস্টিং থাকতে হবে। তার মানে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকা লাগবে, অথবা আপনাকে নেমচিপ থেকে ইমেল কিনতে হবে। নেমচিপ থেকে ইমেল হোস্টিং কিনতে হবে। নেমচিপ থেকে ইমেল হোস্টিং কিনতে হবে। এই যে 1 বছরের জন্য মাত্র $10 আপনি এটা করতে পারবেন। এই হচ্ছে মূল হ্যাঁ, ব্যাপার। এমজিপি দিলাম, হোস্টিং কিনলে .com। হ্যাঁ, সেটা তো আপনি হোস্টিং কিনলে তো ডট কম ডোমেন যদি ফ্রি পান তাহলে তো অবশ্যই ভালো কথা, তাহলে তার আপনার হোস্টিংও হয়ে গেল, ডোমেইনও হয়ে গেল। ডলার লাগে। আর যদি আমি শেয়ার হোস্টিং এমনি নেমছি থেকে শেয়ার হোস্টিংটার কথাই বলতেছি, যেটা 1 বছরের যদি প্ল্যান করে কেনা যায় তাহলে হচ্ছে একটা .com ডোমেইন ফ্রি দেয়। আর হচ্ছে যে অন্যান্য যে আদার সেলার যে থেকে যদি কিনি তাহলে দেখা গেল হোস্টিংটাও কম থাকে। আবার অনেক সময় আছে .com ডোমেইনের জন্য আলাদা ভাবে পারচেজ করতে হয়, মানে এটসেট্রা সব আলাদা আলাদা সবকিছু। বুঝতে পারছি। তো আপনি যদি হোস্টিং কিনেন তাহলে আর আপনার এগুলো দরকার হবে না। তার মানে হোস্টিং কিনলে আপনি সরাসরি এই হোস্টিং এর ভিতর ঢুকে এগুলোকে অ্যাড করে দিতে পারবেন। হোস্টিং এর ভিতর ঢুকে এগুলোকে অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে হোস্টিং এ গেলাম, হোস্টিং লিস্টে গেলাম। এখান থেকে যে কোনো একটা হোস্টিং করা আছে এমন একটা সাইটে আমি যাচ্ছি। ধরেন আমি এখান থেকে এই ডোমেনটাকে অ্যাড করতে চাচ্ছি। গো টু সি প্যানেল, সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পরে কন্ট্রোল প্যানেল যেটাকে আমরা বলি, যেটাকে হোস্টিং প্যানেল বলা হয়, হোস্টিং প্যানেল। তো এখানে ধরেন একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। ইমেল অ্যাকাউন্ট যদি না থাকে আপনাকে তৈরি করতে হবে। যেমন দেখেন এখানে কোনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করার নাই। তাহলে এই ডোমেন দিয়ে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো আমি কি নামে তৈরি করবো? অ্যাডমিন দিয়ে। এই যে অ্যাডমিন, এই যে এটা হচ্ছে ডোমেইনটা। তার মানে এই ইমেলটা কেমন হবে? admin@onlineinformation24.com। এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন আপনি, আপনার মতো করে পাসওয়ার্ড। ওকে, আমরা একটা পাসওয়ার্ড সেট করলাম, ক্রিয়েটে ক্লিক দিলাম। নিবে না, আমাদের পাসওয়ার্ডটা আরো স্ট্রং হইতে হবে। এই হচ্ছে পাসওয়ার্ড, এই যে ক্রিয়েট, তৈরি হয়ে গেছে আপনার ইমেল। এই যে ইমেল তৈরি করা শেষ। এখন আপনি কি করতে পারবেন? এটাকে ভেরিফাই করতে পারবেন খুব ইজিলি। তার মানে এটাকে ভেরিফাই করার জন্য আপনাকে সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে যাওয়ার পর আপনাকে ডিএনএস জোন এডিটরে যেতে হবে। ডিএনএস জোন এডিটর, এই যে ডিএনএস জোন এডিটর, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাকে এই যে আমাদের এই ডোমেনটাই তো ছিল, যদি আমরা এটা অ্যাড করতে চাই, এই যে সি নেম রেকর্ড, এই যে দেখছেন সি নেম রেকর্ড, তাহলে এই ডোমেনটা অ্যাড করতে চাইলে প্রথমে আগে এই ডোমেনটা কপি করেন। এই যে ডোমেনটা অ্যাড করতে চাইলে আপনাকে এখানে যেটা করতে হবে, এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে সেট আপ, ডোমেইনটা দেন, কন্টিনিউ দেন। এই যে এবার সিনেম, সিনেমের জায়গায় প্রথমে আপনাকে নেম হিসেবে এটা, ভ্যালু হিসেবে এটা। তার মানে আপনাকে এখানে সিনেম, নেম হিসেবে এটা, আর ভ্যালু হিসেবে এটা। এই যে এভাবে করে করে আপনাকে জিনিস প্রত্যেকটা এই যে দিয়ে অ্যাড অ্যাড এ সিনেম রেকর্ড দিবেন, আবার সিনেম রেকর্ডে ক্লিক দিবেন। তারপরে আবারও সেম ভাবে আপনাকে নেম হিসেবে এটা, ভ্যালু হিসেবে এটা। তারপরে আবারও আপনি সেই অ্যাড এ সিনেম রেকর্ড দিবেন, আবারও সিনেম রেকর্ডে ক্লিক দিয়ে
এই তিনটা, এরপর হচ্ছে সিনেম রেকর্ড নেম হিসেবে এটা এবং ভ্যালু হিসেবে এটা। ব্যাস হয়ে গেল আপনার। এবং আপনি 25 থেকে 30 মিনিট ওয়েট করলে আপনার ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে এসে আপনি যে ডোমেইনটা আপনি ভেরিফাই করলেন ডোমেইনটা অ্যাড করতে হবে, অ্যাডমিন অ্যাড অনলাইন সাকসেস বা যেটাই হোক আপনার ডোমেইন, এটা দিবেন। এরপরে কোন নেম থেকে ইমেলটা যাবে, কি নেম থেকে যাবে, আপনি চাচ্ছেন আপনার নেম থেকে ইমেলটা যাক, তাহলে আপনি আপনার নেমটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। শেষ, এই তো হয়ে গেল। এরপরে সেভ দিলেই হয়ে যাবে। এরপর থেকে আপনি এখান থেকে যখন মেইল পাঠাবেন এই ইমেল থেকে মেইলটা কাস্টমারের কাছে যাবে এবং মেইলটা কোন নাম থেকে গেছে নামটা এটাই শো করবে। আমরা যখন মেইল ঢুকি তখন নাম এবং ইমেলটা কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পারি। যেমন আমরা জিমেলে লগ ইন করি, লগ ইন করার পরে প্রথম যেটা দেখতে পারি সেটা হচ্ছে নাম, এই যে দেখেন এটা হচ্ছে নাম। আবার এখানে লগ ইন করার পরে যেটা দেখতে পারি সেটা হচ্ছে ইমেলটা, এই যে সেটা হচ্ছে ইমেলটা, ইমেলটা দেখা যায় এই যে, এই যে এটা হচ্ছে ইমেলটা। সো আশা করি আমি বুঝাইতে পারলাম ব্যাপারটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফানেল বা ল্যান্ডিং পেজ রেডি করার মূল প্রক্রিয়া, মূল প্রসেসগুলো এগুলো আশা করি আপনারা করে রাখবেন। করে রাখলে আপনাদের ওকে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমাদের ক্যাম্পেইন বা আমাদের পরবর্তী গুগল অ্যাডের বাকি কাজগুলো দিয়ে আমরা শুরু করতে পারবো। এখন আপনাদের মূল কাজ হচ্ছে যে অফার, যে অফারটা প্রমোট করবেন, যে টাইপের অফার প্রমোট করবেন সেটার উপরে সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন। এবং সেই ল্যান্ডিং পেজের যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেগুলো বলে দিয়েছি, কি কি পেজ থাকতে হবে, কেমন কি থাকতে হবে সেগুলো। আমরা এবার পেজটা একটু পুরাটা ভিজিট করি, পুরা প্রসেসটা ফলো করি। এখানে আসলাম, এগুলো ফলো করলাম, এই যে আমাদের লিঙ্কগুলো শো করতেছে, এই যে দেখেন প্রত্যেকটা লিঙ্ক শো করতেছে। এরপর হচ্ছে আমরা ইয়েস আই ওয়ান্ট টু ডাউনলোড ইউর কোর্স নাও ক্লিক করলাম, কুইজে চলে আসলাম। অ্যাফিলিয়েট মার্কেটার, লার্ন হাউ টু গেট মোর, হাউ বিগ ইজ ইউর ইমেল লিস্ট, আমি এখানে বললাম তোমার ইমেল লিস্ট কত বড়, less than 500. Do you know email marketing is one of the best marketing methods? Yes, I know it is very important. Did you promote any affiliate offers through? এই যে এগুলো দেখেন অটোমেটিক্যালি চলে আসছে, এগুলো আমাকে কিন্তু বারবার আনতে হয় না। কারণ কি? কারণ আমি প্রথম পেজটা তৈরি করে আমি এটাকে শুধু ডুপ্লিকেট করেছিলাম এবং ডুপ্লিকেট করে মাঝখানে জিনিসগুলো সরিয়ে দিয়ে শুধুমাত্র এখানে সার্ভেটা বসিয়ে দিয়েছিলাম। এই জন্য নাইলে আমাকে বারবার বারবার এগুলো করতে হতো, বারবার এগুলো করতে হতো। যেমন দেখেন আমরা যে কিছুক্ষণ আগে টার্মস অফ সার্ভিস পেজ, ডিসক্লেমার, এগুলো কিন্তু আসে নাই, কারণ আমরা পেজটা আগেই কপি করেছিলাম। পরে তো এগুলো এখন আবার এগুলো আনতে হলে বারবার বারবার আমাকে করে করে আসতে হবে। তার মানে আপনি প্রথমে মেইন পেজটাকে আগে ভালোভাবে রেডি করে ফেলবেন, তারপরে মেইন পেজটাকে এবার কি করা শুরু করবেন, ডুপ্লিকেট করা শুরু করবেন। ডুপ্লিকেট করে মূল কন্টেন্টগুলো ফেলে দিয়ে যেই পেজে যেটা বসবে সেটা বসিয়ে দিবেন, শেষ। বাট যেগুলো ফেলানোর দরকার না ওগুলো রেখে দিবেন, তাইলে আর আপনাকে বারবার কষ্ট করতে হবে না। এটা হচ্ছে সিম্পল মেথড। আদারওয়াইজ আপনাকে সব কিছু নতুন করে করে বারবার বারবার করতে হবে। যেমন এখন এই পেজগুলো টার্মস অফ সার্ভিস, ডিসক্লেমার, কন্ট্যাক্ট আছে, এই পেজগুলো এখন আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে। আচ্ছা, ডিড ইউ প্রমোট এনি অ্যাফিলিয়েট? হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? Did you promote any affiliate offers through email marketing? No, I didn't. How much revenue you are generating every month from ClickBank? Less than $100. Will you follow and take actions after watching my ClickBank tutorial? Yes, absolutely. Submit your email address and phone number. এখানে সে তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিবে, নামটা দিবে, দেওয়ার পরে ডাউনলোড নামে ক্লিক দিবে এবং সে অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, থ্যাংক ইউ পেজে চলে আসবে। দেখেন আমাদের থ্যাংক ইউ পেজের অপশনগুলো কেমন দেখাচ্ছে, দেখেন লিঙ্কটা যেটাকে আমরা পাথ বলি, পাথ, পাথটা কেমন দেখাচ্ছে, পাথটা কেমন দেখাচ্ছে দেখছেন? এই যে পাথটা অটোমেটিক, এটা হচ্ছে পাথ। কিন্তু এখন দেখবেন অটোমেটিক্যালি চলে যাচ্ছে, আমি কিছুই করি নাই, অটোমেটিক্যালি অ্যাফিলিয়েট পেজে চলে গেছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে পাথ। এই পাথটাকে আমরা কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া দরকার, এই যে এই পাথটাকে একটু চেঞ্জ করে দেওয়া দরকার। তাহলে আমরা থ্যাংক ইউ পেজে যাই, এটার নাম দিলাম টিওয়াই বা থ্যাংক ইউ পেজ, সেভ দিলাম, শেষ। এটার নাম কুইজ অবস্থায় আছে, এটার নাম মেইন অবস্থায় আছে, এটার নাম প্রাইভেসি, এটার নাম টার্মস অফ সার্ভিস, এটার নাম কন্ট্যাক্ট আস। আরেকটা পেজ আমাদের বাকি ছিল সেটা হচ্ছে ডিসক্লেমার। আশা করি এখন তৈরি করা যাবে, কারণ আমরা অনেক কিছু ডিলিট করে দিয়েছিলাম, ইনফো আমাদের তো দরকার নেই, আমরা জাস্ট ডুপ্লিকেট করব।
দ্যাটস ইট। ফারুক ভাই, একটা মিনিট। আচ্ছা, ওই যে থ্যাংক ইউ পেজ থেকে যে সরাসরি যে আমাদের লিঙ্কের পেজটাতে যাচ্ছে, ওই জিনিসটা মনে হয় আমাদেরকে দেখা হয় না। আচ্ছা, সেটা দেখাচ্ছি। এখানে আবার একটা দেখা তো আমি এখানে আসলাম, এখানে আসার পরে এবার ডিসক্লেমার পেজটা আমি রেডি করব। এবার এই যে ডিসক্লেমার, এবার সেম ভাবে আগের মতো করে ডিসক্লেমার জেনারেট করব। ওকে, ওকে দিলাম, জেনারেট মাই ডিসক্লেমার হয়ে গেছে, ডান। এবার এই যে দেখেন আমাদের ইমেলগুলো, ফোন, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস সবকিছু বসে গেছে। এবার আমরা যেটা করব সেটা পুরোটা কপি করে নেব, এখানে যাব, হ্যাঁ, ডান, কমপ্লিট। এবার এটার নামটা চেঞ্জ করে দেবো ডিসক্লেমার, হয়ে গেছে, ডান। এবার আমরা ডিসক্লেমার পেজও তৈরি করে ফেলেছি। ওকে, আমাদের আর কিছু বাকি নেই, মোটামুটি ফানেলটা অনেকটা কমপ্লিট এখন আমাদের ডিসক্লেমার। ওকে, এরপর হচ্ছে আপনাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে অটোমেটিক থ্যাংক ইউ পেজ থেকে কিভাবে অ্যাফিলিয়েট অফার পেজে চলে যাচ্ছে, কিছু করা ছাড়া অটোমেটিক কিভাবে যাচ্ছে। এটার জন্য এডিটে যাবেন, থ্যাংক ইউ পেজে আসবেন, থ্যাংক ইউ পেজে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে এটা এটা কিন্তু একটা সমস্যা, এই যে এটাতে আসলেই থ্যাংক ইউ পেজে গেলে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করবে সেখানে। আমি এডিটে গেলাম, 2 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক নিয়ে যাচ্ছে, দেখছেন। এটার মূল যেটা কাহিনী সেটা হচ্ছে, এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, আপনাকে একটু এইচটিএমএল এর কাজ জানতে হবে, কোডিং এর একটু কাজ জানতে হবে, একটু কোডিং জানতে হবে বা কোডিংটা বুঝতে হবে। সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেটা রিফ্রেশ এইচটিএমএল, মেটা রিফ্রেশ এইচটিএমএল, এখান থেকে এটা কোড আপনাকে নিতে হবে, এই যে এই কোডটা আপনাকে নিতে হবে, কপি করেন নোটপ্যাডে রাখবেন, রাখার পরে এই যে মেটা এইচটিটিপি ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে এসটিটিপির ইকুইভ্যালেন্ট কি হবে, রিফ্রেশ হবে, তার মানে আপনার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে বা রিলোড হবে। রিলোড কত সেকেন্ড পরে হবে, আমি ধরে নিলাম 0 সেকেন্ড, মানে সাথে সাথে, কিন্তু আমি চাচ্ছি এখানে 2 সেকেন্ড পরে, তার মানে এটা 2 সেকেন্ড অপেক্ষা করবে, 2 সেকেন্ড পরে রিফ্রেশ হবে। রিফ্রেশ হয়ে কোথায় যাবে, এখানে আপনার যেই লিঙ্কে যাবে সেই লিঙ্কের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমি চাচ্ছি যদি গুগলে যাক, তাহলে এখানে আমাকে গুগলের লিঙ্কটা দিতে হবে, https://www.google.com, এই যে হয়ে গেছে। এবার আপনি এটাকে কপি করেন, কপি করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার system.io তে গিয়ে থ্যাংক ইউ পেজে গিয়ে এখন যাওয়ার সাথে সাথে তো দৌড় মারবে, সমস্যা, যে চলে গেছে। এখানে একটা অপশন আছে, সেখানে আপনাকে এটা বসাতে হবে, যেটাকে র এসটিএমএল বলা হয়। যেমন আমি একটা থ্যাংক ইউ পেজ আপনাদেরকে তৈরি করে দেখাই, ক্রিয়েট টিওয়াই পেজ হিসেবে চুজ করলাম অপটিন থ্যাংক ইউ, সেভ, নিচ্ছে না, টিভার্ন, আমি এখান থেকে একটা ডিলিট করে দিচ্ছি। এই যে এখানে দেখাই, দেখেন এখানে আসলাম, এডিটে গেলাম, থ্যাংক ইউ পেজে, এটা যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, নিচের দিকে আসবেন, র এসটিএমএল, এই র এসটিএমএলটা টান দিতে হবে, টান দিয়ে যে কোনো একটা জায়গায় বসাতে হবে। বসানোর পরে আপনাকে এই যে এটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে এডিট কোড একটা অপশন আসছে, সেই এডিট কোডে ক্লিক দিয়ে এগুলো মুছে দিয়ে আপনাকে যে কোডটা আমরা একটু আগে তৈরি করেছিলাম সেটাকে আপনাকে এখানে পেস্ট করতে হবে।
তারপরে সেভ দিতে হবে। দ্যাটস ইট, এই হচ্ছে মূল কাজ। তাহলে কত সেকেন্ড পরে, অটোমেটিক্যালি এত সেকেন্ড পরে রিফ্রেশ হয়ে এই লিঙ্কে চলে যাবে। মানে আমি ওই এখন আপনি যে লিঙ্কটা দিচ্ছেন ওইটা জায়গায় আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দিব, আপনার তাই? অ্যাফিলিয়েট লিঙ্কটা বসিয়ে দেবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে। থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আশা করি আমি বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম। আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আজকের ক্লাস। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এরপরে আর কোনো ল্যান্ডিং পেজ নিয়ে, ফানেল নিয়ে কোনো কথা বলা হবে না। এরপরে আমরা আমাদের যেটা মূল কাজ, গুগল অ্যাডে চলে যাব। তাহলে এভাবে করে ভাইয়া আপনারা অফার ল্যান্ডিং পেজ। রিলেটেড আমরা অফার সিলেক্ট করব, সেখানে সেই জন্য তো আমাদের সাপোজ অফার বা নিশ নিয়ে আমরা সিলেক্ট করলাম, বাট আমরা যে ওয়েবসাইটটা বা যে মার্কেট থেকে আর কি অফারটা নিব, যেমন সিপি ফিড আছে, তারপরে সিপি লিড আছে, তারপরে আপনার যে সিপি টুল আছে, এগুলো থেকে যে নিব, এখন ওটা তো পাচ্ছি না। কি পাচ্ছেন না? ওটা নেই, এটা আপনার কথা শোনা যায় না, আপনি ক্লিয়ার কথা বলেন, আপনার কথা শোনা যায় না, সাউন্ড আসে না। হ্যালো, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ফাদ ভাই, একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ডোমেন কেনার সময় হ্যাঁ। .com ডোমেন ছাড়া XYZ যে ডোমেনগুলো আছে ওগুলা এলিজিবিলিটি কত রকম, মানে ওগুলা কি কোনো প্রবলেম করবে এগুলো? কোনো প্রবলেমের কিছু নাই। মানুষের ট্রাস্ট ইস্যুর একটা ব্যাপার থাকে। আপনার কাছে কোনটা ভালো লাগে? আপনি ডট এক্স ওয়াই জেড ওয়েবসাইট দেখলে ভালো লাগে নাকি ডট কম দেখলে ভালো লাগে? .com থেকে ভালো লাগছে। স্বাভাবিক, আপনার কোয়েশ্চেনের আনসার আপনি নিজে দিয়ে দিচ্ছেন। তারপরে আর কোনো কোয়েশ্চেন? ভাইয়া, একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করব নাকি একাধিক নিশ নিয়ে কাজ করব? আগে প্রথমে একটা নিশ নিয়ে কাজ করেন, তারপরে একাধিক। কারণ আপনার দোকানে যদি সব ধরনের জিনিস থাকে তাহলে আপনি পাগল হয়ে যাবেন, কোনটা সেল করবেন না কোনটা, আবার দেখা যাবে কোনটা নিয়ে মার্কেটিং করবেন সেটাই মাথায় আসবে না। কারণ আপনি তো সব দিকে আপনাকে টাকা খরচ করতে হবে, সব নিশে আপনাকে মাথা ঘামাইতে হবে। আর সবগুলো নিশ তো একসাথে আহ, যেমন যে ব্যক্তি চালের বিজনেস জানে, তাকে যদি আপনি বালের বিজনেস ধরাই দেন সে কিন্তু পারবে না। ব্যাপারটা বোঝা গেল? দুইটা বিজনেসের কিন্তু আলাদা আলাদা কি আছে, মডিউল, সিস্টেম, মেথড, সবকিছু আলাদা আলাদা। তো সেই কারণে যে কোনো একটা নিশে স্টিক থাকাটা বেটার। আর কোনো কোয়েশ্চেন? ভাইয়া সিপিএফ যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করবো, এখন এটা তো বাংলাদেশ থেকে সম্ভব না, আর ইন্ডিয়ান যে অ্যাকাউন্ট গুলো সেগুলো অ্যাভেলেবেল না। যেটা নাই সেক্ষেত্রে সেটা আমার সেটা নিয়ে কেন আমরা মাথা ঘামাবো? এমনি কি অ্যাকাউন্টের অভাব আছে? ওয়ারিয়র প্লাস আছে, জেবিজু আছে, তারপর হচ্ছে আপনার ওই যে কি বলে ম্যাক্স ওয়েব আছে, ডিজিএস 24 আছে। যেটা নাই সেটা নিয়ে কেন আমাদের মাথা ব্যথা? ওইটাতে হচ্ছে ভাইয়া আপনার রেভিনিউ গুলো ভালো দেয় আর অফার গুলো ভালো হয়, তো বাচ্চা আচ্ছা, এবার তাহলে আমি আপনার কোয়েশ্চেনের আনসার দিই। বাংলাদেশের সুযোগ সুবিধা বেশি নাকি ইউএসএ তে সুযোগ সুবিধা বেশি? সব দিক থেকে বিবেচনা করে 100% ইউএসএ তে। তো সুযোগ সুবিধা থাকলেও এখন আপনার কি করার আছে? আপনি ইউএসএ তে এখন চাইলে কি চলে যেতে পারবেন? সো যেটা নাই, যেটা আমরা পারবো না সেটা নিয়ে কেন আমরা টাইম ওয়েস্ট করবো? সেটাতে যত কোটি টাকাই হোক, আপনি বাংলাদেশে বসে পড়াশোনা শেষ করে ইনকাম করতে পারবেন 30,000 টাকা। আর এখন এই মুহূর্তে আপনি আমেরিকা গিয়ে শুধুমাত্র চায়ের দোকানে কি, ওই যে রেস্টুরেন্টে আপনার এদিক সেদিক করলেই আপনার মাসে 40, 50, 1 লাখ টাকা ইনকাম হবে। কিন্তু আপনার দ্বারা কি এখন এটা পসিবল? তো যেটা নাই সেটাতে যে 1 কোটি টাকা হইলেও আপনার লাভটা কি, আমাকে সেটা বলুন। তারপরে আর কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন না থাকলে শেষ করি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই প্র্যাকটিস করেন, সুন্দর সুন্দর ফানেল তৈরি করেন, ল্যান্ডিং পেজ তৈরি করেন অফারের উপরে বেস করে। চিন্তা করে কোয়েশনগুলো সাজাবেন। সার্ভের কোয়েশনগুলো আউল ফাউল কোয়েশন দিলে কাস্টমার কখনোই অ্যাকসেপ্ট করবে না, ওখান থেকে কেটে দিয়ে চলে যাবে। সুন্দর কোয়েশন যেটা তাদের মজা লাগবে, আপনি চিন্তা করেন। আপনাকে যখন কেউ সুন্দর সুন্দর কোয়েশন করে আপনার আনসার দিতে ভালো লাগে, কিন্তু আপনাকে কেউ আউল ফাউল কোয়েশন করলে আপনার কেমন লাগে? ভালো লাগে আনসার দিতে? বা আপনার কি ইচ্ছা করবে সেটার আনসার প্রপারলি দিতে? না। কেন না? কারণ কোয়েশনগুলো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনাকে যদি কেউ যদি কোয়েশন করে যে ধরেন আপনি একটা ওয়েট লস, আপনার ওজনের প্রবলেম, আপনি প্রথমে কেউ যদি আপনাকে কোয়েশন করে আপনার ওজন কত, আপনার বয়স কত, তাহলে আপনার কেমন লাগবে? কিন্তু আপনাকে যদি কেউ যদি কোয়েশন করে যে আপনি কি কি খেতে পছন্দ করেন, তখন আপনার ভালো লাগবে এই কোয়েশনটার আনসার দিতে। এই টাইপের আর কি, যে কোয়েশন করেন নাহিদ ভাই। জি ভাইয়া। হ্যাঁ, বলেন বলেন। আমরা আমি আমার সিপি বিল্ড অ্যাকাউন্ট আছে, আমার কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই। আমি কি সিপি বিল্ডের অফার গুলো নিয়ে কি
অ্যাড করতে পারবো, অ্যাড করতে পারবো? অবশ্যই পারবেন, কোনো ব্যাপার না। যে সিস্টেম দেখালাম এই সিস্টেমে কাজ করলে যে কোনো অফারে প্রমোট করা যাবে, কোনো সমস্যা নেই। তবে না যে ভাই, সিপিবির অফার গুলো তো অনেক ছোট ছোট অফার, মানে $1.80 সেটাই $3। বললাম, সেটাই বলতে চাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করবো, যেহেতু গুগল এডে আমরা সবসময় চেষ্টা করব বড় অফার নিয়ে কাজ করার জন্য, অর্থাৎ বিগ অফার নিয়ে কাজ করার জন্য ট্রাই করব, কারণ যেহেতু সিপিসি রেটটা জি অনেক ভাই। হাই হয়। সেজন্য আমরা এমন অফার নিয়ে কাজ জি করব জি। যেগুলো মোটামুটি আপনার 10টা ক্লিক আসলে যেন একটা সেল আসে, সেই একটা সেল থেকে যেন আপনার 50, 100, 150, 200, 250, $300 ইনকাম হয়, এমন অফার নিয়ে কাজ করার ট্রাই করব। জি ভাই, আমাদের তো সিপিবির অ্যাকাউন্টে তেমন কোনো অফার নাই, বড় কোনো অফার নাই, কিন্তু আমার তো কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নেই যে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ পাবো, এমন বড় কোনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট জেভিজু আছে? আছে, ওয়ারিয়র প্লাস আছে, আপনার ম্যাক্স ওয়েব আছে, আপনার ওই যে কি বলে আপনার আরো এই ধরনের অনেক আছে, অনেক আছে, অনেক, একটু খুঁজতে হবে। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, যেগুলোতে অনেকদিন কাজ করছি, যেগুলোতে অনেকগুলো ক্লিক আসে, অনেকগুলো ক্লিকের পরে সেল আসে, মানে হ্যাঁ, বুঝতে পারছি। জেভিজুতে কাজ এই করতে সবে পারেন, সেল আসে। ডিজিএস 24 এ কাজ করতে পারেন, ওয়ারিয়র প্লাসে কাজ করতে পারেন, এভাবে ম্যাক্স ওয়েবে কাজ জি করতে ভাইয়া। পারেন। তারপরে এই ধরনের আরো হ্যাঁ অনেকগুলো ভাইয়া, নেটওয়ার্ক আছে। জেবিজুতে অনেকদিন কাজ করছিলাম। হ্যাঁ জি ভাই, জেবিজুতে অনেকদিন কাজ করছিলাম, কিন্তু জেবিজুতে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গিয়ে কিন্তু ধরেন অনেকগুলো ক্লিক আসে, অনেকগুলো ক্লিকের পরে লিড আসে, তো গুগল অ্যাডে যদি এরকম অনেকগুলো ক্লিকে লিড আসে তাহলে তো আচ্ছা, এটার মূল প্রবলেমটা হচ্ছে টার্গেটেড ট্রাফিক। আপনার টার্গেটেড ট্রাফিক না হইলে সেটা স্বাভাবিক এমন হবে। আর তাছাড়া গুগলেও করেন, আপনি ফ্রি মার্কেটিং করেন, যেখানেই করেন, মূল ব্যাপারটা হচ্ছে টার্গেটেড ট্রাফিক। আর এটার জন্য আমাদেরকে প্রথম দিকে স্ট্রাগল করতে হবে, বুঝতে হবে, ব্যাপারগুলো বুঝে আসতে একটু সময় লাগবে। যেমন আপনি চিন্তা করেন, আপনি ক্লাস 9-এ থাকতে যে ম্যাথগুলো আপনার কঠিন লাগতো, যে পড়াগুলো আপনার কঠিন লাগতো, আপনি এখন মাস্টার্স পড়াকালীন এখন আপনার কাছে মনে হচ্ছে ইস, পড়াগুলো কতই সহজ। কিন্তু যখন আপনি পড়েছিলেন তখন আপনার কাছে সব থেকে কঠিন ব্যাপার ছিল ব্যাপারগুলো। এই এই হচ্ছে মূল ব্যাপারটা আর জি কি। ভাইয়া। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা। হ্যাঁ বলেন। জি, আমার তো ডোমেন নাই, আমি আমার বা মাস্টার কার্ডটাও নাই, আমি একটা ওই মার্সিডিজ ব্যাংক থেকে বলছিলেন না যে মাস্টার কার্ড নেওয়া যায় অ্যাকাউন্ট করে ফাঁসু দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন, শুনতেছি। হ্যালো। হ্যাঁ, আমি ডোমেনটা কিভাবে নিতে পারি? ডোমেন আপনার কার্ড না থাকলে আমাকে হ্যালো পেমেন্ট ভাইয়া। করে দিলে আমি কিনে দিব, আমাকে পেমেন্ট করে দিলে আমি কিনে দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।